মাস্কটা পরে আছি তার পেছনে একটা কারণ আছে। লোককে ফার্স্ট একটু দেখাতে চাই কি করে মাস্কটা হ্যান্ডেল করবেন। N95 পরুন, কাপড়ের মাস্ক পরুন, সার্জিক্যাল মাস্ক পরুন, সামনেটা প্লিজ ধরবেন না। যে কারণে মাস্কটা পরেছেন, যদি কোনো ভাইরাস আপনার দিকে আসে এবং সেটা সামনের মাস্কে আটকে থাকে, সেইখানটা হাত দিয়ে যদি মাস্কটা খোলেন, তাহলে কিন্তু মাস্কটা পরা না পরা এক। সেই জন্যই মাস্কটা ওখানে না খুলে আপনাদের সামনে খুলছি। মাস্কের দড়িটা হাতে নিয়ে মাস্কটাকে টেনে খুলুন, যাতে আপনার সঙ্গে তার কোনো সংযোগ না হয়। এই অবস্থায় অনেকেই মাস্কের ভেতরটাতে হাত দেন। আবার একই প্রশ্ন, তাহলে মাস্কটা পরার মানে কি? এবার মাস্কটা আইদার হাতে রাখুন, কোথাও হ্যাং করুন, কোনো অসুবিধা নেই। আবার পরবার সময় এই ন্যাচটা ধরেই পড়বেন। আমি একটা ছোট পার্সোনাল গল্প দিয়ে আরম্ভ করি। সেটা হচ্ছে যে আমার চোখে খুব হাই পাওয়ারের স্পেক্স এবং এর ওপরে N95 মাস্ক, পিপিই, ফেস শিল্ড, ভাইজার এই সমস্ত পরার পরে আমি কোভিড ওয়ার্ডের মধ্যে যা ঘাম হয় কিছুই প্রায় দেখতে পাই না। আমার সঙ্গে যে নার্স থাকে তাকে আমি অনেক সময়তেই করি জিজ্ঞেস যে সোডিয়ামটা কত, পটাশিয়ামটা কত, বিকজ আমি চোখে অলমোস্ট হাফ ব্লাইন্ড। এইভাবে যখন 4 ঘন্টা 4.5 ঘন্টা আপনাকে রাউন্ড দিতে হয় এবং সঙ্গের যে নার্স সেও আপনার সাথে আছে, প্রত্যেকটা পেশেন্টকে আপনাকে অ্যাটেন্ড করতে হচ্ছে, বাড়ির লোককে হয়তো সেখান থেকেই ফোনে একটা মিনিমাম কমিউনিকেশন করতে হচ্ছে যে আপনার বাড়ির লোক অক্সিজেনে আছেন কিন্তু ভালো আছেন, বা অক্সিজেনে আছেন খারাপ হয়ে যাচ্ছেন, আইসিইউতে যাচ্ছেন। এই তো কমিউনিকেশন। এমতো অবস্থায় আমাদের প্রত্যেকের প্রচুর ভুল হচ্ছে। কথা বলতে ভুল হচ্ছে, কথা বলতে গিয়ে চেঁচিয়ে ফেলা হচ্ছে, বিকজ মাস্কের মধ্যে দিয়ে অর্ধেক আওয়াজ বাইরে আসছে না, গলা নাক শুকিয়ে যাচ্ছে। প্রত্যেকটা লোকের প্রচুর ভুল হচ্ছে। চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যারা আছেন, ভেতরে যারা কোভিড ওয়ার্ডের মধ্যে সরকারি বেসরকারি আধা সরকারি গাঁয়ে গঞ্জে যারাই পিপিই পরে মাস্ক পরে একটা জায়গাতে যাচ্ছেন, তারা দেখছেন প্রত্যেককার প্রচুর ভুল হচ্ছে। এই ভুলটা স্বাভাবিক, কেউ ইচ্ছা করে করছে না। কারোর ভুল, এই যে ভুলের কারেকশনের জন্যে আবার আরও আপনাকে বেশিক্ষণ সময় দিতে হচ্ছে। হয়তো আপনি ওষুধটা লিখতে গিয়ে ভুল জায়গায় লিখে ফেললেন, ন্যাচারালি নার্স পারছে না বুঝতে, আবার আপনার কাছে আসছে। এই সবের মধ্যে আমরা কিন্তু এটা জিতবই, আমার এই নিয়ে কোনো মনে দ্বিধা নেই। আমার সমস্ত কলিগরা অনেকেই আছেন তারা হিন্দিতে কথা বলেন, আমাকে বলেন যে শ্যামাশিসদা আর নেই সক রা হ্যায়। ঠিক যেমন অভিজিৎদা বললেন যে বুকে খড় বাঁধো, পাথর চাপাও, কাজ করো, আমি তাদের বলি আর তো কটা মাস, ঠিক হয়ে যাবে। এতদিন করলি, 14 মাস ফাইট করলি, আর 4টে মাস করলেই হয়ে যাবে। সেই সময় পেশেন্টদের যখন হিস্ট্রি নিই, আমি যেমন আপনাদের সামনে খুব বেশি কথা বলছি, পেশেন্টদের সামনেও খুব বেশি কথা বলি। পেশেন্টদের কাছে হিস্ট্রি নিই যে আপনি কবে লাস্ট পার্টি করেছিলেন। বেশিরভাগ পেশেন্টের উত্তর হচ্ছে এখন, আমি ধরুন লাস্ট 2-3 দিনের কথা বলছি, 14-15 তারিখে ডাক্তারবাবু একটা গ্যাদারিংয়ে গেছিলাম। তার মানেটা হচ্ছে যে আমরা তো কেউ এখানে যে 7-8 জন আছি তারা সোসাইটির বাইরে নই, সুমনও নয়। আমাদের মধ্যে এই সচেতনতা তৈরিই হয়নি। আমরা যখন দেবশঙ্করদা বলছিলেন, যখন আমরা রাস্তাতে সবাই মিলে ওনারা বলছিলেন সবাইকে মাস্ক পরো, লোকে হাসছিল। অপরাজিতার দিকে যেমন সবাই বলছে যে পিটপিটে বুড়ি, লোকে একটা হাসির খোরাক, কোভিড নিয়ে খুব বাড়াবাড়ি করছে। আমরা আসলে বুঝতেই পারিনি। সুমন যেটা বলল যে যখন ইউরোপে হয়েছে, ইংল্যান্ডে হতেই পারে, ওরা মূর্খ, আমেরিকায় হয়েছে মূর্খ,
ইউরোপের অন্যান্য ইভেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতেও হয়েছে সেকেন্ড ওয়েভ। ক্যানাডার মতো দেশ যার জনঘনত্ব নেই, মাপা যায় না, এত কম লোক, তাদেরও হয়েছে, কিন্তু আমাদের হবে না। আমার কোভিড হয়নি, যেটা অভিজিৎদা বললেন, অপরাজিতা দিদিও বললেন। অপরাজিতা দিদির চোখ লাল হয়েছে বলে একজনের ডায়াগনোসিস যেটা করতে পেরেছেন, সেটা কেন পেরেছেন? নট বিকজ ওনার কাছে একটা হয়তো এমবিবিএস কোয়ালিফিকেশান আছে, তা নয়, ওনার মধ্যে ওই সংবেদনশীল মনটা আছে। উনি এটা বুঝতে পেরেছেন যে এই সিমটম, এই অতিমারির পরিপ্রেক্ষিতে কোভিডই হবে। অভিজিৎদা আপনাদের বারবার করে বলেছেন যে এখন যদি আপনার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সিমটম হয়, আপনার কোভিড হয়েছে, না হলে তো দুর্দান্ত ব্যাপার। 950 টাকা খরচা করে একটা RT-PCR করে যদি খবর পান আপনার হয়নি কোভিড, এর থেকে সুখবর আর কি হতে পারে? আমি একদম সায়েন্সে আসি। RT-PCR মোটামুটি 30% ফলস নেগেটিভ হবে। আপনার যদি সিমটম খুব সাজেস্টিভ হয় এবং একটা RT-PCR নেগেটিভ হয় এবং সেটা যদি হোম কালেকশন হয়, তাহলে তার আবার নেগেটিভ হওয়ার চান্সটা আরও বেড়ে যাচ্ছে। বিকজ যেভাবে ক্যারি করা হচ্ছে, যেভাবে প্রসেস হচ্ছে, হয়তো প্লেনে করে স্যাম্পল এখান থেকে অন্য কোথাও যাচ্ছে। সো ন্যাচারালি আপনার যদি সিমটম খুব প্রবল হয়, একটা RT-PCR নেগেটিভ হয়েছে বলে সঙ্গে সঙ্গে না লাফিয়ে ডাক্তারবাবু, আপনার যিনি ডাক্তারবাবু, তার সঙ্গে আলাপ করে আরেকটা রিপিট করান, সিমটমের দিকে তাকান। অভিজিৎদা আমাদের থেকে এবং কৃণালদা অনেক বড়, আমরা ছোটবেলায় কিন্তু সিমটম খুব পড়ানো হতো। মাথা ব্যথার কারণ কি, এটা পড়ানো হতো। পেশেন্ট যদি বলে মাথা ব্যথা, তাহলে কি কি কারণে হতে পারে। ঠিক তেমনি আপনার যদি আপার রেসপিরেটরি ইলি সিমটম হয়, ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম, যেটা আমরা সবাই জানি, সর্দি কাশি জ্বর, মাথা ব্যথা, সারা গা হাত পায়ে ব্যথা, খুব সহজ সিমটম। এর সঙ্গে লুজ মোশন আছে, এই সিমটম থাকে, তাহলে করোনা বলে ভাবুন এবং প্রি হসপিটাল কেয়ারটার কথা ভাবুন। প্রি হসপিটাল কেয়ারের মধ্যে একটা হচ্ছে আপনি নিজে আইসোলেটেড হন। অপরাজিতাদির আত্মীয়ের মতো যদি দুর্ভাগ্য না হয়, আমি আশা করি, প্রার্থনা করি সবাই যেন এরকম দুর্ভাগ্য না হয়, তারা আইসোলেট করুন, কন্ট্যাক্ট আইসোলেশন করুন, তাদের আলাদা করুন, 5 দিন তাদের আইসোলেশনে রাখুন। যদি তাদের তারপরে করোনার টেস্ট করেন বা সিমটম যদি না থাকে, ফাইন। কিন্তু এইটুকু যদি আপনি মাইক্রো স্কেলে করতে আরম্ভ করেন, তাহলেই কিন্তু ম্যাক্রো স্কেলে এটা হয়ে যাবে। এই লকডাউন করা মানে কি? মাস কোয়ারেন্টাইন করা। সো মাস কোয়ারেন্টাইন করতে যাবার আগে যদি মাইক্রো কোয়ারেন্টাইনটা আপনার হাতে, যেটা যদি করেন, আমারও হাতে, সবাইকার হাতে, এবং আমার একদম পরিষ্কার ধারণা যে এটার বাইরে কেউ থাকতে পারেন না, তিনি যত বড় লোকই হন। সো এই মাইক্রো ম্যানেজমেন্টটা আমাদের ঠিক মতো করতে হবে। এবার যদি ডায়াগনোসিস পজিটিভ হয়, 1000টা ওষুধে কিন্তু খুব একটা লাভ হবে না। আমাদের সায়েন্সে ক্লাস 1A, 1B, 1C, 2A, 2B, 3 ক্লাসিফাই, মানে ধাপ অফ এভিডেন্স আছে। করোনার প্রি হসপিটাল কেয়ারে যে ওষুধগুলো ইউজ করা হয়, আইভারমেকটিন বলুন, হাইড্রক্সিক্লোরোকুইন বলুন, জিঙ্ক বলুন, সেগুলোর কিন্তু ক্লাস অফ এভিডেন্স খুব উইক, ক্লাস 2B to 3 এভিডেন্স। মানে সায়েন্সের মল্লযুদ্ধে আসলে তারা যে খুব একটা দাঁড়াতে পারবে তা নয়, কিন্তু মানসিক শান্তির জন্য তাই একটু খান যদি পারেন। গার্গল করুন, বিরেসানাইড ইনহেলার ইউজ করুন, বিকজ দেখা গেছে ইনহেল স্টেরয়েড কিন্তু করোনাকে সাপ্রেস করে। কিছুদিনের মধ্যেই হয়তো নাইট্রিক অক্সাইড একটা স্প্রে আসবে, তারও একটা উইক ক্লাস 2A 2B একটা এভিডেন্স আছে 117 জন পেশেন্টের উপরে। সেগুলো প্রি হসপিটাল কেয়ারটা ভালো করে করুন, স্যাচুরেশন মাপুন, অক্সিজেন স্যাচুরেশন একটা আঙুলে না মেপে একটা আঙুলে মাপুন, পরের আঙুলে মাপুন। যদি কোনো কারণে ওই আঙুলে সার্কুলেশন কম থাকে বা আপনার পিক আপ রেট কম থাকে, তাহলে আপনি অযথা প্যানিক করবেন, দেখবেন 90 আসছে, পরের আঙুলেই দেখবেন 98 আসছে। সো অক্সিজেন স্যাচুরেশন মাপুন এবং বাড়িতে প্রোন হয়ে শুন, প্রোন মানে উপর হয়ে শুন। আমরা কিন্তু প্রথমবার, অভিজিৎদা এটা খুব ভালো করে জানেন, আমরা অ্যাডাল্ট প্রোন ভেন্টিলেশন নিয়ে খুব কথা বলেছিলাম
এবং হাসপাতালে হাসপাতালে একটা সরকারি টাস্ক ফোর্সের তরফ থেকে আমরা গিয়ে দেখতাম সেখানে অ্যাওয়েক প্রোন ভেন্টিলেশন হচ্ছে কিনা, মানে জাগ্রত অবস্থায় মানুষরা উল্টো হয়ে শুয়ে থাকছেন কিনা। সেকেন্ড ওয়েভে এসে দেখছি সেগুলো আর কেউ পাত্তাই দিচ্ছেন না। এটা অত্যন্ত ভুল স্ট্র্যাটেজি। বাড়ি থেকেই উল্টো হয়ে শোয়া প্র্যাকটিস করুন, ভগবান না করুন যদি হাসপাতালে আসতে হয় তাহলে এটা কিন্তু বিশাল কাজে লাগবে। বাড়িতে অক্সিজেন জোগাড় করা অত্যন্ত ডিফিকাল্ট। সো যদি স্যাচুরেশন পড়তে আরম্ভ করে তাহলে কিন্তু আপনাকে আপনার ডাক্তারবাবুর সাহায্য, সমাজকর্মীদের সাহায্য ইত্যাদি নিয়ে কোথাও একটা অক্সিজেন পাওয়ার বন্দোবস্ত করতে হবে। দিল্লিতে লঙ্গরখানা হয়েছে অফ অক্সিজেন। আমাদেরও সময় এসে গেছে একটা কোনো নাম দিয়ে হয়তো অক্সিজেনের কোনো বন্দোবস্ত পাড়াতে পাড়াতে করতে হবে, যেখানে একটা ছোট পপুলেশনকে, যেটা অভিজিৎদা বললেন ফিল্ড হসপিটাল ইন ভিলেজ, তেমনি ওরম একটা ফিল্ড হসপিটাল ইন আওয়ার লোক্যালিটি হয়তো করতে হবে। খুব বিশাল হাইটেকের দরকার নেই, লোটেক হলেই হবে। নেক্সট হচ্ছে, যদি আপনাকে হাসপাতালে আসতে হয় তাহলে মনে রাখতে হবে আপনি হাসপাতালে কেন আসছেন। হাসপাতালে আসছেন অক্সিজেন পাওয়ার জন্য এবং মনিটরড হওয়ার জন্য বাই প্রফেশনালস। এবার অক্সিজেন নিতে যদি আপনাকে হাসপাতালে আসতে হয় তখন আপনার একটা চেস্টের ইভ্যালুয়েশন হবে যে কতটা চেস্ট খারাপ হয়েছে। মাইল্ড টু মডারেট যদি আপনার করোনা ইলনেস হয় তাহলে কিন্তু খুব বেশি কিছু লাগবে না। রেমডেসিভির নিয়ে অনেকে অনেক কথা বললেন, অপরাজিতাদির রেমডেসিভিরের এক্সপিরিয়েন্স যেটা, সেই পার্সপেক্টিভে আমার একটা বক্তব্য হচ্ছে, আমরা তো কেউ মানুষরা সোসাইটির বাইরে নই। ওই একজন সংবেদনহীন মানুষ অপরাজিতাকে ফোনে যে কথাটা বলেছেন, উনি আমৃত্যু কিন্তু ওনার কানে ওই কথাটা থাকবে। এটার সঙ্গে ডাক্তার, নার্স, হাউসকর্মী, হাসপাতাল, হোয়াটএভার, মুদির দোকান, বাজারের দোকানের কোনো তফাৎ নেই। এটা হচ্ছে ওই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের সংবেদনশীলতার অভাব। এই সংবেদনশীলতা আমাদের মধ্যে সবাইয়ের মধ্যেই আনতে হবে, ডাক্তারদের মধ্যেও আনতে হবে, সবাইয়ের মধ্যে আনতে হবে, নার্সদের মধ্যে আনতে হবে। আমরা কিন্তু মাঝে মাঝে হারিয়ে ফেলছি আন্ডার প্রেশার। আমাদের কখনো কখনো আমরা এই কন্ট্রোলটা হারিয়ে ফেলছি। বারবার হারালে হবে না, একাধবার হারিয়ে ফেললে কিছু তো করার নেই। কিন্তু আমাদের মনের মধ্যে এটা রাখতে হবে যে আমাদের এই সংবেদনশীলতা থাকা খুব দরকার, এবং অ্যাক্রস দ্য সোসাইটি। এটা কারোর ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি নয়। ভদ্রতা যেমন কেউ আমাদের শেখায়নি, আমরা ভদ্রতা সবার কাছ থেকে শিখেছি, ঠিক এটাও সবার কাছ থেকে শিখতে হবে। আমি সংবেদন হলে আপনারাও আস্তে আস্তে হবেন, উল্টোটাও সত্যি। রেমডেসিভিরটা একটু এক লাইন বলে শেষ করব, যদি না সুমন ঘাড় ধাক্কা দেয়। রেমডেসিভির হচ্ছে মডারেট টু সিভিয়ার ডিজিজ যার অক্সিজেন লাগছে এবং 10 দিনের মধ্যে ইলনেস, তাদের জন্য রেমডেসিভির উইথ স্টেরয়েড দিতে হবে। শুধু রেমডেসিভির পাচ্ছি বাড়িতে বা কোথাও একটা গিয়ে পয়সা আছে বলে ব্ল্যাক মার্কেটে নিয়েছি, তাতে কোনো লাভ হবে না। রেমডেসিভিরের কিন্তু সাইড এফেক্ট আছে, রেমডেসিভির সাইড এফেক্টহীন ওষুধ নয়। সো আবারও বলছি, মডারেট টু সিভিয়ার ডিজিজ, অক্সিজেন লাগছে, 10 দিনের মধ্যে অসুখ, তাদেরই রেমডেসিভিরের রোল আছে উইথ স্টেরয়েড। স্টেরয়েডকে বলা হচ্ছে এখন করোনাতে গেম চেঞ্জার। এবার এই স্টেরয়েড খুব দামি স্টেরয়েড আর সস্তা স্টেরয়েড কাজ এক। ডেক্সামেথাসোন সবচেয়ে সস্তা স্টেরয়েড, তারও যা কাজ, আর মিথাইল প্রেডনিসোলোন কস্টলি স্টেরয়েড, তারও তাই কাজ। সো যে কোনো ফর্মে স্টেরয়েড পেতে হবে লং অ্যাক্টিং, যদি অক্সিজেন সাপোর্ট লাগে। এবং এই জিনিসটা মাথায় রাখতে হবে, শুধু অক্সিজেন নয়, অক্সিজেন লাগা মানেই স্টেরয়েড লাগা, অক্সিজেন লাগা মানে রেমডেসিভির লাগা নয়, অক্সিজেন লাগা মানে স্টেরয়েড লাগা, তারপরে যদি প্রোগ্রেস করে তখন রেমডেসিভির। লাস্ট হচ্ছে টসিলিজিম্যাব। টসিলিজিম্যাব নিয়ে প্রচুর সমস্যা, কাকে দেব? সিভিয়ার লাং ড্যামেজ না হলে টসিলিজিম্যাব দিয়ে লাভ নেই, যাকে তাকে টসিলিজিম্যাব দিয়ে কোনো লাভ হবে না, উল্টে ফাঙ্গাল ইনফেকশন বাড়বে, আরও ইনফেকশন বাড়বে, ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন। সো এগুলো স্পেসিফাইড চিকিৎসকের হাতে রাখতে হবে। এগুলো কোনোভাবে অচিকিৎসক এবং
এই লাইনের চিকিৎসক যিনি এটা 14 মাস ধরে ঘাঁটছেন, ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স তো 14 মাসেরই হবে। কেউ তো আর, আমি তো বলতে পারবো না যে আমি যখন মেডিকেল কলেজে এসেছিলাম তখন থেকেই আমি করোনা জানি। সো আমার ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স 14 মাসের হবে। সো এই 14 মাস ধরে যিনি হাতে কলমে করোনা ঘাঁটছেন সেরকম চিকিৎসকরাই গাইডেন্সটা দিতে পারবেন যে কার লাগবে এটা। এটা অন্য কোনোভাবে বার করা যাবে না। যদি অন্য কোনোভাবে বার করতে যান ভুল করবেন। আর লাস্ট কথা হচ্ছে, আমরা কিন্তু সবাই মিলে যদি একটা জেনারেল প্রোটোকল ফলো করি ফর এভরি ম্যানেজমেন্ট, অক্সিজেন 100% স্যাচুরেশনের দরকার নেই। অক্সিজেন 94% স্যাচুরেশন উইথ অক্সিজেন ইজ এনাফ। অক্সিজেন বাঁচাতে হবে। আমরা যদি প্রত্যেকটা হাসপাতাল, নার্সিংহোমেতে সবাইকে 100% স্যাচুরেশন করে রাখতে যাই, তাহলে কিন্তু সত্যি সত্যি পশ্চিমবঙ্গে অক্সিজেন পাওয়া যাবে না, আর হাসপাতালও পাবে না। সো অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা আছে 94%, উইথ অক্সিজেন দেওয়া এনাফ, 100%-এর দরকার নেই। মনে রাখতে হবে এটা কিন্তু ডেঙ্গু নয়, যেখানে আইভি ফ্লুইড আমরা দেখিয়েছি সায়েন্টিফিক্যালি যে লাইফ সেভিং ড্রাগ। আইভি ফ্লুইড দিলে ডেঙ্গুর উন্নতি হবে। অক্সিজেন কিন্তু আপনার স্যাচুরেশনটা মেনটেন করে রাখতে হবে। অক্সিজেন পাচ্ছেন বলে করোনা ভালো হয়ে যাবে না। আপনাকে অক্সিজেন দেওয়া হচ্ছে যাতে আপনি লাং ফাংশনটা বজায় রাখেন এবং শরীর সময় পায় রিকভারির জন্যে। উইথ স্টেরয়েড হলে ওষুধ সময় পায় রিকভারির জন্যে। সো এখানে কিন্তু অক্সিজেন ইজ এ লাইফ সেভিং এজেন্ট টু মেনটেন ইয়োর লাইফ, ইটস নট গোয়িং টু ট্রিট করোনা। সো এইটুকু বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সবাই সুস্থ হয়ে যান। আমরা যেন খুব তাড়াতাড়ি এর একটা শেষ দেখতে পাই, তবে থার্ড ওয়েভও আসতে পারে। সুতরাং এবারে আমরা জিতলে প্লিজ আমাদের সঙ্গে থাকবেন, মাস্ক পরবেন, আইসোলেশনটা রাখবেন, অযথা মিক্সিং করবেন না, হাত ধোবেন, স্যানিটাইজেশন নিন বা সাবানে হাত ধুন। নমস্কার। ধন্যবাদ শ্যামাশিসদা। শ্যামাশিসদা অনেকগুলো প্রবণতার কথা বলছিলেন যে আমার কোভিড হবে না, আমার কোভিড হয়নি। এর ভেতরে আরেকটা প্রবণতা বোধহয় ভীষণভাবে সাধারণ মানুষের মধ্যে, আমাদের সবার মধ্যে ছড়িয়েছে যে আমরা হচ্ছে তৃতীয় বিশ্বের ভারতবর্ষ, আমাদের ইমিউনিটি বিরাট, আমরা ভাগাড়ের মাংস খেয়ে হজম করি, ভেজাল খাবার খেয়ে হজম করি, কোভিড আমাদের ছুঁতে পারবে না। আর ওই ফিরিঙ্গিদের কেন হচ্ছে, ওরা সব আতুপুতু। এই একটা ফল সেন্স অফ সিকিউরিটি, যার ভেতরে কিছুটা আত্ম অহংকারও বোধহয় মিশেছিল, আমাদের খুব ক্ষতি করে গেছে। চাপ নেওয়ার কথা, অবশ্যই প্রত্যেককে সংবেদনশীল হতে হবে, কিন্তু পাশাপাশি প্রত্যেককে কি বিপুল চাপ নিতে হয়। আমার কোভিড না হলে কোনো দিন হয়তো বহু মানুষের সঙ্গে আলাপ হয়েছে যে আলাপগুলো কোনো দিন হতো না। একজন নার্স দিদি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আছেন, তার গোটা বাড়ি, মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই আইসিইউতে, আমাদের সেবা করতে গিয়েই তো গোটা বাড়ি সংক্রমিত হয়েছে। সুতরাং তিনি যখন কথা বলছেন, অবশ্যই আবার বলছি যে তার উল্টো দিকের মানুষটা তিনি বিভ্রান্ত, তিনি তা একটু শুশ্রূষার হাট, একটু ভালো কথা শুনতে চাইছেন, কিন্তু যিনি বলছেন, যিনি হয়তো কোথাও মেজাজ হারাচ্ছেন, তার উপরও চাপ আছে। আমরা প্রত্যেকের চাপটা যেন বুঝতে পারি। এই দুঃসময় আমাদের প্রত্যেকের হাতটা ধরতে হবে। তো অনেকে বলছেন যে দেখুন এই কোভিড বাড়ছিল, তাতে কি, আমাদের গণতান্ত্রিক দেশের পবিত্র কর্তব্য হচ্ছে ভোট, এবং ভোটটা করাতেই হতো। আমার প্রশ্নটা ঠিক উল্টো, কোভিড বিধি মেনে সাধারণ মানুষকে বিপদে না ফেলে কি ভোটটা করানো যেত না? করানো যে যেত তার প্রমাণ দিয়েছে দক্ষিণ কোরিয়া। সেখানে ভোট হয়েছে এবং ভোটের প্রচারও হয়েছে, কিন্তু কোনো বড় জমায়েত নয়, অসংখ্য গাড়ির রোড শো নয়, আমাদের প্রার্থীদের মতো রাস্তায় ভোটারকে দেখলেই জড়িয়ে ধরা বা বাচ্চাদের কোলে তুলে নেওয়া নয়। শীর্ষ নেতারা মিনি ট্রাকের ওপর পাড়ায় পাড়ায় গিয়ে বক্তৃতা দিয়েছেন, ভোটারদের বলেছেন কাউকে আমার সামনে আসতে হবে না, আমাদের কথা আপনার বাড়িতে, আপনার কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আর নিট ফল 28 বছরের রেকর্ড ভেঙে এই অতিমারির সময় নির্বাচনে সবথেকে বেশি ভোট পড়েছে দক্ষিণ কোরিয়ায়। পারত না আমাদের দেশ এমন একটা অসাধারণ উদাহরণ পৃথিবীর সামনে রাখতে? আমার বিশ্বাস যে সঠিক দিশা দেখালে নিশ্চয়ই পারত। আমার পরের বক্তা আজীবন বঙ্গ সমাজকে একটা দিশা দেখানোর চেষ্টায় বারবার আদালতের কড়া নেড়েছেন। আজ কোভিডের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সর্বত্র বিচারপতিদের সুচিন্তিত রায় যখন আমাদের সবাইকে আশার আলো দেখাচ্ছে, তখন আমরা শুনবো আমার পরবর্তী বক্তা সুভাষ দত্ত কি বলছেন। আমি তো খুব নার্ভাস। আর প্রথম তিনজন যে বললেন
তাদের কথা শুনে প্রায় হাততালি দেওয়ার মতো অবস্থা হয়েছিল। সুমন হেডমাস্টার মশাই যদি বার করে দেয় সেই ভয়ে কন্ট্রোল করলাম। তারপরে ডক্টর শ্যামাশিসের কথা শুনে আমার ভয়ও হলো। এবার আমি একটু অন্য আঙ্গিকে বলি। সবাই তো খুব সোশ্যাল অনেক কিছু বললেন, আমি একটু লিখেও এনেছিলাম, কারণ আমি জানি যে সুমনের এখানে আসলে এমনভাবে সাইড ট্র্যাক করে দেয় যে যা পড়ে এসছি বা বুঝে এসছি সেটাও ভুলে যাই আর উল্টো কথা বলে ফেলি। এবং সারা পৃথিবী এখন উদ্বেলিত, উৎকণ্ঠিত। কেন? নাম তার করোনা। কে মা কে বাবা আমরা কিন্তু জানি না, তবে একটা মৃত্যুর হাতছানি এবং ভীষণ ভীষণ সাবধানতাটা এত বেশি যে ভালো লাগছে না। মনে হচ্ছে যেন আমার তো মানে আমাকে হোম অ্যারেস্ট করে রাখা হয়েছে, আমি সেরকমই ফিল করছি। তা আমি অনেক প্রান্তিক মানুষের সাথে মিশি, এত ইলাস্ট্রিজের কারণেই যে দুপুরবেলা মার খেয়ে লালবাজারে লকআপে রইলাম, কি হাওড়া থানাতে রইলাম, রাত্রিবেলা 5 স্টারে ডিনার করলাম। আমার বাড়িতে ড্রয়িং রুমে একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের ম্যানেজিং ডাইরেক্টর, একটা রিক্সাওয়ালা পাশাপাশি বসেছিল। তারপরে আমি রিক্সাওয়ালাটাকে ভাগিয়ে দিলাম, খুব খারাপ বোধ করলাম। এই যে প্রান্তিক মানুষের সাথে আমার ওঠা বসা, সেটা কিন্তু আমাকে অনেক কিছু শেখায়। তো আমি আমার সাপোর্ট স্টাফ মাসিকে বলছিলাম যে মাসি সাবধান, এই সব হচ্ছে, কী করছো? বলে দাদা তুমি চিন্তা করো না, এই অসুখটা আমাদের হইব না। কিন্তু ও যে কথাটা বললো যে দাদা তুমি চিন্তা করিও না, আমাদের এই অসুখটা হইব না, সমস্ত ডাক্তাররা রয়েছেন, অনেক সমাজকর্মী অনেকে শুনছেন, আমাকে কিন্তু এই কথাটা সত্যি চিন্তায় ফেললো। ও কেন বলল, কি তার স্ট্রেংথ, সেটাতে পরে আসছি। এখন এই প্যান্ডামিকটা নিয়ে আমার কিন্তু দুটো চিন্তা। একটা হচ্ছে ইট হ্যাজ বিন হাইলি পলিটিক্যালাইজড অ্যান্ড ইট হ্যাজ বিন ভেরি ব্যাডলি কমার্শিয়ালাইজড। রাজনীতিকরণ হয়েছে এবং বাণিজ্যায়ন হয়েছে। রাজনীতিকরণ কীভাবে হয়েছে তার একটা আমি বিরাট লিস্ট করে এনেছিলাম, কী বলবো। কিন্তু যখন এসে এই দপ্তরে পৌঁছলাম, টিভির সামনে দেখলাম যে রাজ্য সরকার ঘোষণা করেছে যে কিছু কিছু জিনিসও বন্ধ থাকবে, পার্শিয়াল লকডাউন। তো আমার কিন্তু তখন এই কথাটাই মনে হলো যে এটা হাইলি পলিটিক্যালাইজড, পলিটিক্যাল ডিসিশন। এবং আমি একটা পোস্টার দেখেছিলাম, সেই ছবিও আবার তোলা আছে, যে অমুকের অনুপ্রেরণায়, অমুকের প্রচেষ্টায় আমাদের এই হাট খুললো, আমাদের এই বাজার খুললো, তাদেরকে সার্বিক অভিনন্দন। তাহলে ডক্টর কুডাল সরকার বা ডক্টর অভিজিৎ চৌধুরী বা কোনো বিশেষজ্ঞরা মত দেয়নি যে কোন দোকানটা খুলবে, কোন বাজার খুলবে বা কোন হাট খুলবে। কারা সিদ্ধান্ত নিল? পলিটিক্যাল বসেরা। তো হাইলি পলিটিক্যালাইজ। এবং আমরা তো দেখেছি যে সুমন্ত বললো সাউথ কোরিয়াতে আমার ছেলে যায় মাঝে মাঝে, ওর কাছ থেকে আমার শোনা। এবং আমাদের দেশে আমরা কীভাবে ফেইল করেছি, আমাদের দেশ এবং রাজ্য। এই যে এটার নাম তো কোভিড-19, মানে 2019 সালের হয়েছে বলে এটা 19 কথাটা এসছে। এবং অক্টোবর 2019-এ এটা প্রথম দেখা যায়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ভারতের কথা বলছি, ভারত সরকারের কথা বলছি। আমরা কিন্তু 6 মাস কোনো কিছু করলাম না। তারপরে হঠাৎ একদিন লকডাউন করে দিলাম। লকডাউন মানে কি? আমরা তো গিনিপিগ, আমাদেরকে খোয়ারে ঢুকিয়ে দিলাম। এটা খুব সহজ কাজ, কেন আমি যে কথাটা আমি তো অভিযোগ করছিলাম, এটা পলিটিক্যালাইজেশন হচ্ছে। শুধু পলিটিক্যাল বসারের সিদ্ধান্ত নিচ্ছে। আমেরিকার ইলেকশনে তো একটা এজেন্ডা হয়ে গিয়েছিল যে মাস্ক পরবো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবো কি করবো না। রিপাবলিক আর ডেমোক্রেটিক তাদের বলতে একজন সাপোর্ট করছে, একজন অপোজ করছে। তো কোভিড-19 বা এই করোনা, এটা একটা পলিটিক্যাল ইস্যু। ইট হ্যাজ বিন হাইলি পলিটিক্যালাইজ। এবং এই মুহূর্তে আমাদের এইখানকার নির্বাচন, সেটা নিয়ে আবার রিপ্রেজেন্টেশন, আমি তো ছুটে গেছি ইলেকশন কমিশনের কাছে যে দেখো নির্বাচন নিশ্চয়ই করবো আমরা। পলিটিক্যাল পার্টিদের তাদের একটা ডেমোক্রেটিক রাইট আছে, কিন্তু আমার তো ফান্ডামেন্টাল রাইট রয়েছে। আর্টিকেল 21 আমাকে ফান্ডামেন্টাল রাইটটা দিয়েছে, আমার বেঁচে থাকার অধিকার। তো তাদের গণতান্ত্রিক অধিকারকে কায়েম করার জন্য আমাদের তো
আমাদের বেঁচে থাকার অধিকার তো হরণ করার ক্ষমতা তাদের দেওয়া হয়নি। সুতরাং ইলেকশন কমিশনকে বলেছিলাম, কিন্তু আমাদের মতো মানুষের কথা প্রতিধ্বনি নিয়ে ফিরে এসেছে, কোনো সুরাহা হয়নি, তারা করেননি। এবার আমার একটা অভিজ্ঞতা, আমি কিন্তু ওই পড়াশুনো করে কিন্তু চাঁদের হাট, এত সূর্যের আলোর সামনে একটা মাটির প্রদীপ আমি। তো আমি দেখেছি গত ফেব্রুয়ারি 2020-তে আমি 4 বার দিল্লি যেতে হয়েছিল কলকাতা ইস্যুর জন্য, একটা রবীন্দ্র সরোবর ছিল তার মধ্যে। তো আমি দিল্লি থেকে একবার আমি যখন ফিরছি, আড়াইটার ফ্লাইট ছিল, সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, এবং ওই ফ্লাইটটা ছিল হিথ্রো, নিউ দিল্লি, কলকাতা। এবং যারা লন্ডন থেকে আসলো তাদের সাথে একসাথেই আমি ফিরলাম, কলকাতায় ল্যান্ড করলাম, এবং ইমিগ্রেশনের ওই লোকগুলো একটুখানি শকুনের দৃষ্টিতে চেয়ে থাকে কাকে ধরলে পরে কিছু পাওয়া যাবে, সেছাড়া আমি কোনো কিছু দেখিনি। এবং ভারতবর্ষে এখন বলে নাকি আমাদের দেশে 30টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। একটা দুটো ফ্লাইট আসলো সেটা তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যায়, বাংলাদেশ থেকে আসলো। তো 10টা এয়ারপোর্ট খুব অ্যাক্টিভ, গড়ে 50,000 থেকে 60-70,000 মানুষ বিদেশ থেকে আসেন। 6 মাস আমরা তাদের কোনো কিছু চেক করলাম না, কোনো খেয়াল করলাম না। ইটস এ টোটাল ল্যাপস, সিরিয়াস ল্যাপস। আমি সারা পৃথিবী জেনে গেছে তারা লড়াই করছে, আর আমরা জানতেই পারলাম না। এবং ওই লোকগুলোকে ফ্রি এন্ট্রি দিলাম, তারপরে কী করলাম, আমাদের ডোমেস্টিক ফ্লাইটটাও বন্ধ করে দিলাম। ইট হ্যাজ বিন ব্যাডলি, রংলি হ্যান্ডেড বাই পলিটিশিয়ানস। আমি তো অনুরোধ করবো এই সাথে যারা এসছেন আজকে পোডিয়ামে, এত বক্তা, তারা একটা হোয়াইট পেপার তৈরি করুন যে কী করা উচিত, কী করা উচিত নয়। সেই হোয়াইট পেপারে একটা কপি আমাকে দিন। আমি জনস্বার্থের আবেদন নিই, যেটা নিয়ে সুমন আমাকে বলছিল, আমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব যে সরকার এগুলো ভুল করছে, তুমি তাদের আদেশ দাও যে এগুলো তারা পালন করবে। এটা আমি ভাবছি। তো এইবার এই যে পলিটিক্যালাইজেশনের সাথে সাথে কিন্তু আমার কমার্শিয়ালাইজেশন, ডাক্তারবাবুরা নারাজ হবেন না, আমার উপর রেড়ে করে উঠবেন না, আমার কিন্তু মনে হয়েছে ইট ইজ আ ফাইট বিটুইন দ্য ভ্যাকসিন অ্যান্ড মেডিসিন। এই যে একটা স্বর্ণ ভাণ্ডার, কে লুটবে তা নিয়ে একটা বিরাট যুদ্ধ। এবং বলে একটা সংস্থা আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আমাদের মাঝে মাঝে মনে হয়, আমি জিজ্ঞেস করি, আমার অনেকগুলো জনস্বার্থের মামলায় দেখা গেছে যে সমীক্ষা ভুল। তো কে মাঝে আমার মনে হয়, আমি যেন বলি যে হু আর ইউ, ওয়্যার আর ইউ? আজকে এই যে বাণিজ্যায়ন হচ্ছে, এই বাণিজ্যায়নটা বন্ধ করার দায়িত্ব প্রত্যেকটা দেশের যেমন আছে, তেমনি ইন্টারন্যাশনাল কমিউনিটির রয়েছে। আমি কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও গিয়েছি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেখানেও আমি পিটিশন করেছি। আমার পিটিশন ছিল খুব সিম্পল, ওই যেটা দিয়ে শুরু করেছিলাম যে এর মাকে জানি না, বাবাকে জানি না, তাই বলেছি যে এটার সোর্সটা, ওয়েদার ইট ইজ ম্যানমেড অর গড মেড, সেটা আমাদের জানা দরকার। এবং সেটা কোনো দেশ যদি করে, কোনো একটা পার্টিকুলার দেশ, তাহলে সেটা নিয়ে বিবাদ হবে। তো আমি রিকোয়েস্ট করেছিলাম ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে যে তোমরা সুমোটো, ভারতবর্ষে তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তারা সুমোটো মানে তারা নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে করে, তাদের একটা অধিকার দেয়া হোক। এটা যদি হতো তাহলে বোধহয় ভালো হতো, যে সোর্সটা আমরা জানতে পারতাম। তো ইন্টারন্যাশনাল কমিউনিটি, তার একটা রোল রয়েছে। আমি দেখুন, এটা বোধহয় কে বললেন, আমার ঠিক খেয়াল নেই, ডক্টর কুণাল সরকারই বোধহয় বললেন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আজকে কটা কোম্পানি তারা পেটেন্ট করে পুরো ব্যাপারটাকে কী, ওষুধ তো আসলো, ড্রাগ তো আসলো, বা ভ্যাকসিন আসলো, কী দামে বিক্রি হবে? আমি কমার্সের ছাত্র, কস্ট প্লাস প্রফিট 5% কি 2%, কিন্তু কে ঠিক করবে? ইন্টারন্যাশনাল কমিউনিটি, বা ইউএনও, তারা কিন্তু বলে দিতে পারে পৃথিবীর সমস্ত এই ওষুধ তৈরি কোম্পানিগুলোকে যে তোমরা এর থেকে বেশি মুনাফা করতে পারবে না, দামটা নির্দিষ্ট করা উচিত। এবং সেটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। এটা একটা যুদ্ধ, এই যুদ্ধেতে আমরা সকলেই সৈনিক, ইউএনও সৈনিক, হুও সৈনিক, এবং আমাদের দেশ সৈনিক, আমাদের রাজ্য সৈনিক, কিন্তু আমরা সেটা পারলাম না। আর একটা জিনিস আমার যেটা মনে হয়েছে, যে এই যে আমি যখন হলো স্যানিটাইজেশন, আমি তো সোশ্যাল ওয়ার্কার, আমি স্যানিটাইজেশন সব কিনলাম, এর কোয়ালিটি অ্যাসুরেন্সটা কোথায়? ইভেন আমি দেখেছি অনেক মেডিসিন, তার কোনো কোয়ালিটি অ্যাসুরেন্স নেই, কন্ট্রোল অফ ড্রাগ, কোনো কিছু দেখে না। আমরা ওষুধ খাচ্ছি, কিন্তু আমরা তার রেজাল্ট পাচ্ছি না। আমার কাছে
প্রমাণ নেই, কিন্তু আমার আবার ধারণা যে এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে খুব গ্রাস করে চলেছে। তো টিকা বেরোনোর পর আমরা দাম ঠিক করলাম না। আরেকটা জিনিসও ভুল হলো, সেটা হচ্ছে যে কতটা আমরা ডোমেস্টিক, আমরা তো তৈরি করলাম, কতটা ডোমেস্টিক, কতটা আমি এক্সপোর্ট করব সেটা আমরা ঠিক করলাম না। এবার করোনা কিন্তু আমাদের দুবারই সময় দিয়েছে, প্রথমবারে 6 মাস দিয়েছে এবং সেকেন্ড ওয়েভটা আসার আগেও কিন্তু আমরা 6 মাস টাইম পেয়েছি। কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার তারা কিন্তু চুপচাপ বসে রইল, তারা কিছুই করলো না। এবার সুমনত একটা বিল বেজে গেছে, আরেকটা বিল হয়তো বাজবে। আমি কিন্তু ঘুরে বেরিয়েছি, আমি ক্যামেরা নিয়ে ছুটে গেছি ভাগাড়ে, যেখানে কোভিড ওয়েস্টে আমি পরিবেশ আদালতে মামলা করেছি এবং আমরা দেখেছি যে কিভাবে ওই প্রান্তিক মানুষগুলো, ওই যেটা আমার কাজের মাসি বলেছিল আমাকে ওই অসুখটা হইব না, কেন বলেছিল? এটা কিন্তু আমি একটা নতুন জিনিস, ডাক্তারবাবুরা রাগ করবেন না, যে ওই মানুষগুলো এখন কিন্তু যারা খুব প্রিভিলেজ ক্লাস এবং একজন শিল্পপতি, কলকাতার সবচেয়ে বড় শিল্পপতি একজন, তিনি কোভিড আক্রান্ত হয়েছেন, এটা তো রিচ ম্যানস ডিজিজ। সেই শিল্পপতি আমাকে বললেন, আর আমার সাপোর্ট স্টাফ বললো আমাকে ওই অসুখটা হইব না। এই দুটোর মধ্যে আমাকে কিন্তু একটা জিনিস, এর থেকে একটা সিনথেসিস বার করতে হচ্ছে। তার কারণ আমি নিজে, আমার 72 বছর বয়স, আমি এখনও 100 সিঁড়ি হেঁটে উঠি অ্যাট এ স্ট্রেচ। আমি কিন্তু ভ্যাকসিন নিইনি, নেব না বলছি না, স্নেহাশিস বাবুর কথা শুনে আমি একটু ভয়ও পাচ্ছি, কিন্তু এই যে সিসিসি, কমফোর্ট কনভিনিয়েন্স ক্যাটাস্ট্রফি, এখানে যারা প্যানেলে রয়েছেন তাদের বোধহয় কেউ নন যারা এসিতে শোন না রাত্রিবেলা। আমি কিন্তু এসিতে শুই না। আমি মনে করি যে এয়ারটাকে কন্ডিশন করে আমার চলবে না, আমার নিজের শরীরটাকে আমি প্রকৃতির সাথে অ্যাক্লিমেটাইজ করব, আমার ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াবো এবং আমি আমার ডে টু ডে লাইফ, সেটা আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, আজকেও একটা আমি পোস্ট করব যে আমি কি করি এবং কি করি না। সুমন যেটা দিয়ে শুরু করেছিল যে আমাদের এটা আমার একটা অন্ধকার গুহায় পড়ে গেছি, এর থেকে তো বেরোতে হবে, বেরোতে গিয়ে কিন্তু আমাকেই সচেষ্ট হতে হবে, মোমবাতিটা নিয়ে কিন্তু আমাকে এগোতে হবে। সেটা কি, আমি আমার নিজের হেলথ কেয়ার এমনভাবে নেব যে কোভিডের সাথে আমাকে লড়াই করতে হবে। আমি তো অক্সিজেন কারবারি মানে প্রকৃতির দেওয়া অক্সিজেনটাকে ভালো করার জন্য লড়ি, 40 বছর ধরে লড়ছি। তো আমি তখন পরিহাস করে বলতাম যে এমন একদিন আসবে যে এখন যেমন জলের বোতল নিয়ে আমরা বেরোই, তখন একটা ছোটো ছোটো অক্সিজেন সিলিন্ডার নিয়ে বেরোবো। কিন্তু অত্যন্ত খারাপ লাগছে যে আজকে এই 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 ইয়ার্কি কথাটা একটা পরিহাস হয়ে ফিরে এসছে। সুতরাং অক্সিজেন ভগবান যেটা দিয়েছে বিনা পয়সায়, সেটাকে ভালো করে এক্সপ্লয়েট করুন, নিজের হেলথ কেয়ার নিন এবং কমফোর্ট কনভিনিয়েন্স ফুড হ্যাবিট সেটাকে ঠিক করুন। দেখুন বাজারে আমার খুব একটা খারাপ লাগছে, আমার এক নিকট আত্মীয় বলছে ও মুদি দোকানে গিয়েছিল 2 দিন চাল কিনতে, কি কামিনী ভোগ না গোবিন্দভোগ খিচুড়ি খাওয়ার জন্য, ওইখান থেকেই হয়েছে। এখন যে মুদিটা 12 মাস 30 দিন সে দোকানে বিক্রি করছে তার হলো না, আর তুমি 1 দিন 2 দিন কিনতে গিয়ে তোমার হয়ে গেল। এটা কিন্তু ইট ইজ হ্যাপেনিং উইথ দ্য প্রিভিলেজ ক্লাস। বি অ্যাওয়ার, বি সিম্পল অ্যান্ড বি অ্যাক্লিমেটাইজ উইথ দ্য নেচার, মাদার নেচার। থ্যাংক ইউ। ধন্যবাদ সুভাষদা। সুভাষদার কথার একটা অংশের সঙ্গে আমি সম্পূর্ণ একমত, আর একটার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত। কোথায় একমত, যে সত্যি সত্যি ব্যক্তিগত হেলথ কেয়ার, স্বাস্থ্য সুরক্ষার কথা প্রত্যেককে ভাবতে হবে এবং যেটা ভাবা ছাড়া কোনো উপায় নেই, কোভিড আর নো কোভিড সবাইকে ভাবতে হবে। এবং প্রাকৃতিক সম্পদ, সত্যি সত্যি প্রাকৃতিক সম্পদ যেভাবে আমরা ধ্বংস করেছি তাতে কোনো না কোনো, আজ কোভিড কালকে দ্বিতীয় কোনো বিপর্যয় আসতেই পারে, সে বিষয়ে কোভিড কি আমাদের সচেতন করবে, আমরা কি শিক্ষা নিই? কিন্তু পাশাপাশি আরেকটা জায়গায় যেখানে মানতে পারলাম না, সেটা হচ্ছে না এটা শুধুমাত্র অর্থবান সম্পন্ন মানুষের অসুখ, না সাপোর্ট স্টাফ যেরকম বলেছেন সুভাষদা যে আমার কিছু হইব না, ব্যাপারটা তা নয়। রামপুরহাটে একদিনে যখন এতগুলো মানুষ কোভিডে মারা যান, তারা সবাই গরিব মানুষ এবং ধনী দরিদ্র শিল্পপতি একেবারে অর্থহীন মানুষ নির্বিশেষে, কোভিড কাউকে চেনে না, এমনকি রাজনীতিবিদরাও এর শিকার হচ্ছেন। সুতরাং কোভিড যে কোনো রকম বিভাজন করেন না, সামাজিক বিভাজন, অর্থনৈতিক বিভাজন, এমনকি রাজনৈতিক বিভাজন, এ আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, সোশ্যাল ট্যাবুর কথা মারাত্মক বিষয় সুভাষদা তুলে ধরেছেন, ধন্যবাদ। সুভাষদা যখন দেশ এবং রাজ্যের এই ছবিটা তুলে ধরছিলেন এবং একেবারে সরাসরি রাজনীতিকরণ এবং বাণিজ্যিকরণের কথা স্পষ্ট করে বলছিলেন,
আমার মনে হচ্ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর ধারে বইয়ের কলকাতার প্লেগের সেই বর্ণনার কথা। ওই যে বলছিলাম আমরা সত্যিই কি ঘটনা থেকে শিক্ষা নিই। আমি একদম কোট আনকোট পড়ছি। সেই সময় কলকাতায় লাগলো প্লেগ, চারিদিকে মহামারী চলছে, ঘরে ঘরে লোক মরে শেষ হয়ে যাচ্ছে। রবি কাকা এবং আমরা এবাড়ির সবাই মিলে চাঁদা তুলে প্লেগ হাসপাতাল খুলেছি, চুন বিলি করছি। রবি কাকা ও সিস্টার নিবেদিতা পাড়ায় পাড়ায় ইন্সপেকশনে যেতেন। আমাদের মনে রাখতে হবে যে এই নিঃস্বার্থ সেবাকর্মের মাশুলও কিন্তু ঠাকুরবাড়িকে দিতে হয়েছিল। অবনীন্দ্রনাথের শিশুকন্যা প্লেগে মারা যায়। আমার প্রশ্নটা খুব পরিষ্কার, যারা ভোটের নামে মারপিট করে শক্তি ক্ষয় করলো এই 8 দফা জুড়ে, তারা কি পারে না এই দুঃসময় দলবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াতে? আমার পরের বক্তা এই মহাযুদ্ধ অনুষ্ঠানে গত 8ই এপ্রিল যা বলেছিলেন তা বঙ্গ সমাজে আলোড়ন ফেলে দিয়েছিল। তিনি বলেছিলেন নির্বাচনে যেই জিতুক নবান্নে বসবে কোভিড। 3 সপ্তাহের মধ্যে পরিসংখ্যান বলে দিচ্ছে সেদিন তিনি যা উচ্চারণ করেছিলেন তা কতটা অমোঘ সত্য। আমার পরের বক্তা ডক্টর দীপ্তেন্দ্র সরকার। 2রা মে ভোটের বোধহয় রেজাল্ট অ্যানালাইজড হবে এবং ডিক্লেয়ার্ড হবে। 2রা মে বাঙালির কাছে আর একটা খুব ইম্পর্টেন্ট দিন। ওদিন সত্যজিৎ রায়ের জন্মদিবস। সত্যজিৎ রায় হেনরিক ইবসেনের এনিমি অফ দ্য পিপল অবলম্বনে গণশত্রু তৈরি করেছিলেন। অশোক গুপ্ত চিৎকার করে বলেছিলেন মন্দিরের জলে জীবাণু মিশেছে। অশোক গুপ্ত তখনও চিৎকার করেছেন, তিনি প্রতিপন্ন হয়েছেন গণশত্রু হিসেবে। তার ভাই অ্যাটলিস্ট প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছিলেন যে তিনি অ্যাকচুয়ালি মানুষকে বাঁচাচ্ছেন। গত 4 মাস ধরে আমরা গণশত্রুরা চিৎকার করে অশোক গুপ্তর মতো বলে গেছি যে জলে জীবাণু মিশেছে এবং এই জল পান করে আপনি মৃত্যুর মুখে যাবেন। আমাদের দুর্ভাগ্য, আমরা আজ দাঁড়িয়ে সেটা মানছি 4 মে থেকে একটা আংশিক লকডাউন দেখে। অর্থাৎ এতটা সময় লাগলো এটা বুঝতে, যেখানে পৃথিবীর বিজ্ঞান বারে বারে বলে গেছে যে এটা ঘটতে চলেছে। এই লকডাউন খুব জেনেরিক মডেলে গেছে। প্রথমে গত বছর যখন আমরা এই সময়ে দাঁড়িয়েছিলাম, আমরা ঠিক বুঝতে পারছিলাম না যে উহানে যেটা ঘটবে সেটা আমাদের প্রবলেম হবে কি না। এই বছরে কিন্তু আমরা নিশ্চিত যে ইউনাইটেড কিংডমে যেটা ঘটেছে, ইউএসএতে যেটা ঘটেছে, ভারতবর্ষে ঠিক সেরকমই ঘটবে। এবার পরিসংখ্যানের দিকে তাকিয়ে যদি দেখি যে কীরকম ঘটেছে হচ্ছে ইউকেতে 9ই এপ্রিল যখন প্রথম পিকটা ঘটেছিল তখন দৈনিক 5,500 কেস হয়েছিল। আর যেটা দ্বিতীয় পিক ঘটে সেটা 9 জানুয়ারি দৈনিক 65,000 কেস হয়েছিল। অর্থাৎ দ্বিতীয় ওয়েভে 13 গুণ বেশি কেস ডিটেক্টেড হয়েছিল। মৃত্যুহার প্রথমের তুলনায় দ্বিতীয়বারে 3 গুণ বেশি ছিল। অর্থাৎ আমরা ডিসেম্বর মাসে জানতাম যে এরম একটা কিছু ঘটতে চলেছে, এবং এখন যখন ঘটেছে জিনিসটা, তখন যেটা অভিজিৎদা প্রায় গলা চোখট হয়ে যাচ্ছিলেন, তখন আমরা দাঁড়িয়ে আছি এই গণশত্রুদের হয়ে দাঁড়িয়ে লড়ছি। কিভাবে লড়ছি? লড়াইটা এরকম যে যখন টুইন টাওয়ারে আগুন লেগেছে, হিট করেছে, একদল ফায়ার ফাইটার একজন ওপর থেকে দৌড়তে দৌড়তে নামছে, 19 তলায় নেমে এসছে। সামনে 19 তলায় যখন নেমেছে, সে সামনে অন্ধকারে আর জায়গাটা খুঁজে পাচ্ছে না, সে বুঝতে পারছে না কীভাবে নামবো। সেই সময় একদল ফায়ার ফাইটার দৌড়তে দৌড়তে ওপরে 19 তলায় উঠছে, উঠেই লোকগুলোকে বলছে ঠিক এই দিক দিয়ে নেমে যান, সামনেই রাস্তা পাবেন। অর্থাৎ সেই ভদ্রলোক ডায়েরিতে পড়ে লিখছেন, আমি জানি না ওই লোকগুলো আর নামতে পেরেছিলেন কি পারেননি। অর্থাৎ এই গণশত্রুদের ওপরেই এই মুহূর্তে লড়াইটা দাঁড়িয়ে আছে। এই লড়াইটা দাঁড়িয়ে আছে গ্রামের আমার আশাকর্মীর হাতে, এই লড়াইটা দাঁড়িয়ে আছে আমার নার্স বান্ধবী বন্ধুদের হাতে,
এই লড়াইটা দাঁড়িয়ে আছে আজকে এমবিবিএস ফিজিক্যাল ফরম্যাটে এক্সামিনেশান দিয়ে পাশ করা নতুন ডাক্তার যাদের 1 থেকে 2 দিনের সেন্সিটাইজেশন দিয়ে কোভিড ওয়ার্ডে কাজ করতে পাঠাবে তাদের হাতে। এই লড়াইটা দাঁড়িয়ে আছে পোস্ট গ্র্যাজুয়েট এক্সামিনেশনটা ক্যান্সেল করে এদের ম্যান্ডেটারিলি প্রত্যেকে কোভিড ডিউটিতে পাঠিয়ে। অর্থাৎ এই লড়াইটা এই জায়গাতেই এখন দাঁড়িয়ে আছে। আমরা দৈনিক 4 লক্ষে পৌঁছেছি। এই 4 লক্ষটা কোনো লক্ষ্যই নয়, কারণ পরিসংখ্যান বলছে ঠিক এর 5 থেকে 7 গুণ বেশি কেস আছে। সুভাষবাবু বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি বললেন, আমি ওনার সাথে একেবারেই একমত হতে পারলাম না। আমার চোখের সামনে দেখা খোদেজা বিবির মৃত্যু এসএসকেএম হসপিটালে প্রমাণ করে যে এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই একভাবে আক্রমণ ঘটাচ্ছে। আজও এসএসকেএম হসপিটালে অন্তত 20 জন পেশেন্ট যারা আসিমটোম্যাটিক তারা ডিটেক্টেড হয়েছেন এবং ট্রান্সফার হয়েছেন। সুতরাং এটা সম্যক ধারণা ভুল যে বস্তিতে থাকা মানুষদের মধ্যে এমন ইমিউনিটি আছে যে তারা বেঁচে যাবেন, বাঁচছেন না। প্রশ্নটা হচ্ছে আমরা কি ঘুরে দাঁড়াতে পারি নাকি আমরা ঘুরে দাঁড়াতে পারি না? আমি প্রথমেই বলছি আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং আমরা ঘুরে দাঁড়াবই। কোনো অবস্থাই এমন আসতে পারেনি মানব সভ্যতাকে যেটাকে গত 50,000 বছর ধরে প্রাগৈতিহাসিক মানুষ থেকে আধুনিক মানুষ যেটা লড়াই করে জেতেনি। পৃথিবীর সভ্য এবং সবচেয়ে উচ্চতম জীব তাদের সেরিব্রাল কর্টেক্স দিয়ে এই লড়াইটা জিতবেই। এই জেতার রাস্তায় কি কি পন্থা আমাদের অবলম্বন করতে হবে তার একটা রূপরেখা, কারণ আমরা এখন যুদ্ধে দাঁড়িয়ে আছি তো, এবং এই যুদ্ধটা আমরা নিশ্চয়ই ইমোশন দিয়ে লড়বো, এই নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু এই যুদ্ধটা আমাদের বিজ্ঞানের ভিত্তিতেই জিততে হবে। অর্থাৎ প্রতিদিন বিজ্ঞান আমাদের যেভাবে গাইড করবে, যেরকম একটা T20 ক্রিকেট ম্যাচে যেরকম প্রতি ওভারের রান রেট গাইড করে পরের ওভারটা কীরম হবে, পাওয়ার প্লেটা কীরম হবে, সেই কারণে এই লড়াইটাও কিন্তু আমরা বিজ্ঞানের পরিসংখ্যান এবং বিজ্ঞানের অগ্রগতি দিয়েই লড়ব। WHO-কে আমরা অনেক হাসাহাসি করতে পারি, কিন্তু গত 21 বছরে এই যে ভাইরাল সিকোয়েন্সিংটা ডায়াগনোসড হয়েছে, ফার্স্ট ডায়াগনোসিস থেকে প্রথম ভাইরাল সিকোয়েন্সিং মাত্র 9 দিনে হয়েছে। তার কারণ হচ্ছে WHO 2000 সালে এই ধরনের অতিমারি বা এপিডেমিককে ট্যাকেল করবার জন্য একটা জেনেটিক সিকোয়েন্সিং টিম তৈরি করে, যেখানে কোথাও একটা নতুন অসুখ ঘটে তারা 7 থেকে 10 দিনের মধ্যে তার জিন সিকোয়েন্স বের করে। তারা বলছে যে এই ধরনের অতিমারির বিরুদ্ধে লড়াইয়ের 30 স্তরীয় একটা অ্যাপ্রোচ নিতে হবে এবং প্রত্যেকটা সহনাগরিককে বুঝতে হবে যে এই 30 স্তরীয় যে ব্যবস্থা WHO রেকমেন্ড করছে বিজ্ঞানের ভিত্তিতে আমাদের সেইভাবেই লড়তে হবে। এই 30 স্তরীয় লড়াইয়ের প্রথম লড়াইয়ের ভিত্তি বা প্রথম আমরা পিলার যদি ধরি সেটা হচ্ছে রাষ্ট্র বা সরকার। এই সময়টা সমালোচনা করার নয়, আমি নিশ্চিত তারা অজ্ঞানত এই ভুলটা করেছেন। অশোক গুপ্তরা চিৎকার করেছিলেন, তখনও দেখুন তার অনুজ প্রতিম ভাই ধৃতিমান চট্টোপাধ্যায় কিন্তু তার বিরুদ্ধেই গেছেন, কারণ সেই মুহূর্তে তার কাছে ইকোনমিটা এবং ভোটের পপুলারিটিটা বেশি ইম্পর্টেন্ট ছিল। একই জিনিস আবারও ঘটেছে এবং আমি নিশ্চিত আজ থেকে 100 বছর বাদে একই রকম ঘটবে। তো রাষ্ট্র এই মুহূর্তে, আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য সরকার বা এই মুহূর্তে সরকার না থাকলেও যে আমলারা আছেন, যে ডাক্তাররা আছেন, তারা কিন্তু রাত 12টা-1টা পর্যন্ত পরিসংখ্যান দেখছেন এবং তারা অ্যাসিওর করছেন আমাদের। আজকে সকালে আমরা 2.5 ঘন্টা ব্রেন স্টর্মিং করেছি যে আমরা কীভাবে এসএসকেএমের কোভিড ইউনিটটাকে চালাবো। 4টে জিনিসের ওপর বেশি গুরুত্ব দেওয়া আছে এবং আপনারা যারা শুনছেন আপনারা নিশ্চিত থাকতে পারেন এই 4টে জিনিসের ওপরেই সরকার নিয়ন্ত্রণ খুব স্ট্রংলি আনছে, হয়তো আগামী 2-3 দিনের মধ্যে এস্টাবলিশড হয়ে যাবে। প্রথম হচ্ছে হসপিটালের সংখ্যা বাড়ানো। এই মুহূর্তে প্রাইভেট সেক্টরে কুণাল দ্বারা 150 বেড করেছেন, এসএসকেএম আর কিছু দিনের মধ্যে আরও 150 বাড়াচ্ছে। প্রচুর ফিল্ড হসপিটাল, কোভিড কেয়ার নেটওয়ার্ক সরকারের সাথে যৌথ উদ্যোগে সেফ হোম তৈরি করেছে এবং এই এক্সপ্যানশনটা বিরাট হচ্ছে। এই এক্সপ্যানশনটা কেবলমাত্র শহরের মধ্যে হচ্ছে তা নয়, গ্রামাঞ্চলেও বিরাট এক্সপেনশন হচ্ছে।
ছোট ছোট নার্সিংহোমরা যে সার্ভিসটা দিচ্ছেন অক্সিজেন দিয়ে, সেটা কিন্তু বিরাটভাবে লোকের প্রাণ বাঁচাচ্ছে। দ্বিতীয় জিনিস হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে সরকার আস্তে আস্তে খুব প্রচ্ছন্নভাবে একটা কন্ট্রোলের মধ্যে, যতক্ষণ না অক্সিজেন র্যাশনিং করছে ততক্ষণ পর্যন্ত অক্সিজেনের ক্রাইসিসটা হতেই থাকবে, এবং আমি নিশ্চিত সরকার সেটাতেও অ্যাচিভ করবে। তৃতীয় হচ্ছে মেডিসিন। মেডিসিনের ক্ষেত্রে যে কথাটা বারে বারে বলা হচ্ছে যে গাইডলাইন ডিপেন্ডেন্ট অথবা গাইডলাইন বা এভিডেন্স ডিপেন্ডেন্ট ট্রিটমেন্ট করার কথা এখন বারে বারে বলা হচ্ছে, যেটা শ্যামাশিসদা বললেন যে রেমডেসিভির কাকে দেয়া হবে সে ব্যাপারে প্রচ্ছন্ন গাইডলাইন আছে, এবং প্রত্যেকটা সরকারি বেসরকারি ডাক্তার যারা বিভিন্ন অঞ্চলে প্র্যাকটিস করছেন তারা দেখুন যে এই মুহূর্তে যে গাইডলাইনটা ভারত সরকার এবং রাজ্য সরকার থেকে দেয়া হচ্ছে ঠিক গাইডলাইনটা মেনে পরপর চিকিৎসা করে যান, এর বাইরে বেরোবেন না। চতুর্থ হচ্ছে ভ্যাকসিন। এখন একটা ক্রাইসিসের মধ্যে আছে, আমি আশা করছি আগামী 5 দিনের মধ্যে সেই ক্রাইসিসটাও মিটে যাবে। ত্রিস্তরীয় লড়াইয়ের দ্বিতীয় লড়াই হচ্ছে সমাজের লড়াই। সমাজের লড়াইটা দু জায়গায় দাঁড়িয়ে আছে। প্রথম কথা যেটা দেবশঙ্করদা বললেন, একই কথা বলবো যে আপনারা ছোট ছোট সংগঠন গড়ে তুলুন। আপনাদের দুটো কাজ, 1 নম্বর, কেউ যদি অসুস্থ হয় তাদের বাড়িতে অক্সিজেন হোল্ড করার দরকার নেই, আপনারা লোকালিটিতে একটা অক্সিজেন সিস্টেম তৈরি করুন, যে কেউ যদি নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, স্যাচুরেশন ফল করছে, সেই সময় আপনারা পিপিই পরে তাকে অ্যাটেন্ড করুন, তাকে অক্সিজেন দিন, তাকে সুস্থ করুন এবং ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করুন। যেখানে কোভিড বা নন কোভিড কেয়ার জায়গা আছে সেখানে আজকে রাজ্য সরকার ডিক্লেয়ার করেছে যে কোনো পেশেন্টের যদি নিঃশ্বাসের কষ্ট হয়, কোভিড হোক নন কোভিড হোক যে কোনো ফেসিলিটিতেই যাক, তাকে কিন্তু ইমিডিয়েটলি অ্যাটেন্ড করতে হবে, স্টেবিলাইজ করতে হবে, তারপর তাকে ট্রান্সফার করতে হবে টু কনসার্ন ডিসিপ্লিন। সমাজের আর একটা বিরাট দায়িত্ব আছে, সেই দায়িত্বটা হচ্ছে ফেক নিউজকে প্রোপাগেট না করা। ভ্যাকসিনের মধ্যে বিল গেটস চিপ ঢুকিয়ে দিয়েছে এবং সেটা আমার ব্রেনের মধ্যে গিয়ে আমাকে ট্র্যাক করবে, এই ধরনের হাস্যকর জিনিস যারা প্রোপাগেট করছেন তারা নিতান্তই পাগল ছাড়া আর আমি কিছু বলতে পারি না। যারা বিশ্বাস করেন যে এই ভ্যাকসিনটা আমাদের বিরাট ক্ষতি করবে এবং তারা বিশ্বাস করেন যে এটা নাকি বিরাট বড় কমার্শিয়ালাইজেশন একটা চক্র, তাদের একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা ডেটা, একজন আমাকে লিখে একদিন সকালে পাঠালেন যে হেলসিঙ্কি ডিক্লারেশনের বাইরে গিয়ে নাকি ভ্যাকসিন প্রোডাকশন করা হয়েছে। মোটেই নয়। ব্রাজিলে যদি একটা লোকের পায়ের ব্রেন ক্লট করে, সেটা পরের দিন সকালবেলা ল্যান্ডসেটে পাবলিশড হয়ে যায় যে ব্রাজিলে এই মুহূর্তে 3 জনের এই সংক্রমণ দেখা গেছে। এখন ভ্যাকসিনটা 10 দিন একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি এটাকে দেখবে, দেখার পরে তারা আবার গ্রিন সিগন্যাল দিলে মুভ করবে। সুতরাং এত বড় একটা চক্রান্ত 200 কোটি লোক মিলে করতে পারে না। দেখা গেছে যে ভ্যাকসিন 81% ক্ষেত্রে কমপ্লিট প্রোটেকশন দিতে পারে। এটা দেয় 2 ডোজ ভ্যাকসিন নেওয়ার 2 সপ্তাহর পরে। এই যে নতুন নতুন স্ট্রেনগুলো এসছে, দেখা গেছে যে 76% প্রোটেকশন দেয় এবং এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদেরই এই জিনিসটা খুব ফেটাল হচ্ছে যারা ভ্যাকসিন নেননি। আমি অনেক বড় বীর মানুষকে দেখেছি যারা বলেছেন ভ্যাকসিনের প্রয়োজন নেই, আমি তাদের দেখেছি 3 দিনের মধ্যে ভেন্টিলেটরে চলে যেতে। যারা দেখেননি তারা ভাবেন যে এটা ফলস, আর যারা দেখছেন যে একটা 50 জন পেশেন্টের একটা কোভিড ওয়ার্ডে প্রত্যেকে হাঁপড়ের মতো উঠছে আর নাবছে, হাঁপড়ের মতো উঠছে আর নাবছে, আর সিস্টারগুলো পিপিইটা একটুখানি সাইডে গিয়ে খুলে একটু সাইডে জল খাচ্ছে, সেই দৃশ্য যারা একবার দেখবেন তারা বিশ্বাস করবেন এটা সত্য, এটা ঘটছে, এটার পেছনে কোনো চক্রান্ত নেই। এবার আসি তৃতীয় স্তর, অর্থাৎ ইন্ডিভিজুয়াল। প্রথমটা যেটা বললাম রাষ্ট্র বা নেশন বা সরকার, দ্বিতীয় হচ্ছে সমাজ, আর তৃতীয় হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে আমার আপনার কথা বলছি। এই যে তৃতীয় যেটা, সেই তৃতীয় জিনিসটার মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে ব্রাজিলিয়ান স্ট্রেন আসুক, সাউথ কোরিয়ান স্ট্রেন আসুক, প্রত্যেকটা মাস্ককে আটকায়, তার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই। সুতরাং মাস্কটাকে আরেকবার হাতিয়ার করে তুলে নিন। দ্বিতীয়ত, দয়া করে বলবো যে ভ্যাকসিনটা নিন, কারণ একটা জিনিস প্রমাণিত যে ভ্যাকসিন প্রাণ বাঁচায়। আমি শেষ পার্টটায় চলে আসি। আমি অতীতের ভুলের কথা বললাম,
আজকের বর্তমানের কথা বললাম, এবার আমি ভবিষ্যতের দিকে যাচ্ছি। কি ঘটতে চলেছে? আমরা নস্ট্রাদামুস পড়ছি, রোজ লোকে দেখছে। আমি নিজে একবার নস্ট্রাদামুস দেখেছিলাম, তারপরে বারে বারে নস্ট্রাদামুস আমার কাছে চলে আসছে ফেসবুকের মাধ্যমে। কি ঘটতে চলেছে? WHO কি প্রেডিকশন দিয়েছে? সৌমিয়া স্বামীনাথন কি বলছে? যদি দেখা যায়, একটা অঙ্ক, আপনার একটু কমপ্লেক্স অঙ্ক বুঝতে হবে, যে এই মুহূর্তে ভারতবর্ষে 16 কোটি মানুষকে সিঙ্গেল অথবা 2টো ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। টার্গেট অ্যাটলিস্ট 30 কোটি, অর্থাৎ আরও 14 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে। দৈনিক যদি 30 লক্ষ মানুষকে দেওয়া হয়, তাহলে মোটামুটিভাবে 45 দিন লাগবে এদের সবাইকে একটা ডোজ কমপ্লিট করতে। আরও 20 দিন লাগবে সেকেন্ড ডোজ কমপ্লিট করতে। অর্থাৎ মোটামুটিভাবে 70 দিন বাদে একটা সিনথেটিক টেম্পোরারি হার্ড ইমিউনিটি ভারতবর্ষে এসে পৌঁছবে, যেটা ইউকে এই মুহূর্তে অ্যাচিভ করেছে, যেটা আমেরিকা এই মুহূর্তে অ্যাচিভ করেছে। অর্থাৎ যদি আমরা রিজিডলি ভ্যাকসিনেশনের মধ্যে যাই, তাহলে ভ্যাকসিনেশন আমাদের জুলাইয়ের এন্ড বা আগস্টের ফার্স্ট পার্টে আমাদের অ্যাকিউট ফেজ থেকে নামিয়ে আসবে। এবার তর্কের খাতিরে অনেকেই আমাকে বলছেন যে ভ্যাকসিন নিয়েও কিন্তু কোভিড হচ্ছে। এর অঙ্কটা বোঝার চেষ্টা করুন। কোভিড ভ্যাকসিনটা কিভাবে দেয়া হয়? কোভিড ভ্যাকসিনটা আমাদের শরীরে দেওয়ার পরে আমাদের ব্লাডে একটা অ্যান্টিবডি তৈরি করে, সেটা ইমিউনোগ্লোবুলিন অ্যান্টিবডি হতে পারে বা টি সেল অ্যান্টিবডি। এবং ভাইরাসটা যখন আমার নাকের মুখ দিয়ে ঢোকে, যখন আমার সিস্টেমের মধ্যে ব্লাডের মধ্যে আসে, তখন কন্ট্যাক্টে এলে এই ইমিউনিটিগুলো কাজ করে। কিন্তু ভাইরাসটা যদি আমার গলা বা নাকের মধ্যে থাকে, সেই ফেজে কিন্তু ভ্যাকসিন কাজ করে না। সুতরাং আমার খুকখুকে কাশি, একটু গা ব্যথা হয়ে কোভিডটা আমার থেকে চলে যাবে। আমার ব্লাডে গেলে অ্যান্টিবডি তাকে ধ্বংস করবে এবং আমাকে প্রাণে বাঁচাবে। এটাই ভ্যাকসিনের বিজ্ঞান। যারা এই বিজ্ঞানের মানে ভুল এক্সপ্লেনেশন দিচ্ছেন, এই মুহূর্তে আমি কিন্তু তাদের আসামি বা ক্রিমিনালের জায়গায় দাঁড় করব। আমি শেষ কথা বলবো, আবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের, আমি প্রথমে ভেবেছিলাম হাল ছেড়ো না বন্ধুটাই বলবো, কিন্তু কুণালদা ওটা বলে দিলেন। তো আমি তখন বসে বসে ভাবলাম কি বলা উচিত। আমি এটা ভাবলাম যে আবার সৌমিত্র চট্টোপাধ্যায়, যাকে আমরা হারিয়েছি, তার আর একটা সিনেমার কথা, সেটা হচ্ছে কনি। এই মুহূর্তে 9.5 কোটি মানুষ, তারা 9.5 কোটি মানুষ চিৎকার করে বলুন, ফাইট কনি ফাইট। অর্থাৎ আমরা আর একজনকে লড়াই করবার জন্য উদ্বুদ্ধ করব। আবারও বলছি, বাঙালি জাগুন এবং জেগে একটাই কথা বলুন, ফাইট কনি ফাইট। ধন্যবাদ। ধন্যবাদ দীপ্তেন্দ্রদা। আমি সব থেকে বেশি আশ্বস্ত হয়েছি একটা জায়গায়, যখন দীপ্তেন্দ্রদার কাছ থেকেই জানলাম যে এই মর্মে সার্কুলার গেছে যে সমস্ত রোগী সব হাসপাতালে যখন যাচ্ছেন, কোভিড অর নো কোভিড, প্রথমে তাকে অ্যাটেন্ড করতে হবে এবং তারপর তাকে কনসার্ন ডিসিপ্লিনে পাঠাতে হবে। আমি বলছি যে আমি জানি পরিকাঠামোর সীমাবদ্ধতা আছে, কিন্তু এইটুকু যদি করা যায়, আমি নিশ্চিত যে বহু মানুষ এ রাজ্যের, অপরাজিতার মতো ঘটনা কারুর ওই অভিজ্ঞতা ঘটবে না, ওই দুঃস্বপ্নের দিন শেষ হবে। কিন্তু আমি বলছি এইটুকু যদি করা যায়, তাতে অনেকটা রিলিফ পাবেন সাধারণ মানুষ। নিঃসন্দেহে আরেকটা, দীপ্তেন্দ্র যখন বলছিলেন ফিগার বারবার ঘুরে ঘুরে আসছিল, খানিকক্ষণ আগে বলছিলাম না যে গত 24 ঘন্টায় এই রাজ্যে 96 জনের মৃত্যু হয়েছে। আমি বলছি আমরা এই মুহূর্তে যে ব্যবস্থাটার সামনে দাঁড়িয়ে যদি সতর্ক না হই, যদি চূড়ান্ত সচেতন না হই, 96তে কোন দুটো সংখ্যা থাকে? 9 এবং 6। কার্যত 9-6 হয়ে যাওয়া একটা পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আমরা। দেখুন, এই কোভিড পীড়িত একটা রাজ্যে এবং কোভিড পীড়িত দেশে একটা প্রশ্নই ঘুরে ফিরে আসে। খানিকক্ষণ আগে কুণালদা শুরু করেছিলেন হাল ছেড়ো না বন্ধু। আমার মনে পড়ছিল দুটো বাক্য, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। কোভিড আক্রান্ত হয়ে নিজে বুঝেছি যে কোভিডের আতঙ্কটা যতটা শারীরিক, বিশ্বাস করুন একেবারে সমান ততটাই মানসিক। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে সিটি ভ্যালু 13 নিয়ে যখন মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার নিতে বসেছি, বিশ্বাস করুন এইরকম একটা চেয়ারে সোজা হয়ে বসে থাকাটাই মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে কষ্টকর কাজ। কিন্তু বারবার নিজেকে বুঝিয়েছি যে আমার থেকে ঢের 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 কঠিন লড়াই অসংখ্য মানুষ লড়ছেন, লড়েছেন এবং জয়ী হয়েছেন। এর সব থেকে বড় উদাহরণ আমার কাছে যিনি ঘটনাচক্রে আমার প্রতিবেশী,
কিন্তু নতুন করে 20 বছর আগে তার সঙ্গে আজকেই জানলাম আমার আলাপ হয়েছিল, আজকে মুখোমুখি আলাপ হয়েছে খানিকক্ষণ আগে নতুন করে এই স্টুডিওতে কয়েক মিনিট আগে। তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। লকডাউনের সময় রাস্তায় পড়ে থাকা বহু অসুস্থ গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি। কোভিড আক্রান্ত হওয়ার পর 27 দিন একমো লাইফ সাপোর্টে তিনি ছিলেন। 43 দিন হাসপাতাল যাপনের পর তিনি বাড়ি ফেরেন। এখন তিনি শুধু সুস্থ তাই নন, আবার সমাজসেবার কাজে ওই গ্রামেগঞ্জে ছুটে বেড়াচ্ছেন। তার কাছ থেকে তার অভিজ্ঞতার কথা শুনবো। নিতাই দাস মুখোপাধ্যায়। নমস্কার। এখানে এক খুব মনোজ্ঞ আলোচনার মধ্যে সময় কাটানোর থেকেও বড় কথা হচ্ছে অভিজ্ঞতা সঞ্চয় করলাম, যাদেরকে যে বিশেষ করে ডাক্তারবাবুদের কথা বলছি, যারা ভগবানের মতো, যাদেরকে আমরা বিভিন্ন মাধ্যমে ঘন্টার পর ঘন্টা তাদের বক্তব্য শুনি, তাদের সামনে পেলাম। সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্য বোধহয় এক লাইনে বলা যায় যে আমি আপনাদের সামনে এখন উপস্থিত হতে পেরেছি, আমি আছি। আমার থাকার কথা ছিল না। 25 দিন ইনভেসিভ কোমা, 38 দিন ভেন্টিলেশন, 43 দিন আইসিইউ, এই পাশের আমরি হাসপাতালে। আমি চিকিৎসক নই, কিছুটা স্বাস্থ্যকর্মী, অনেক বেশি সমাজকর্মী। গত 30-32 বছর ধরে কলকাতার রাস্তা থেকে মানুষকে কুড়িয়ে বেড়ানোই আমার কাজ, অসুস্থ মানুষকে। তো চিকিৎসা পরিষেবা সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। তো এত দীর্ঘদিন আইসিইউতে থেকে ওই বিপ বিপ শব্দটা আমার কাছে কোনোদিন অপরিচিত লাগেনি, কষ্টকর হয়ে ওঠেনি। কিন্তু যেটা আমার বলার আছে, বিশেষ করে ডাক্তারবাবু যারা রয়েছেন, আপনারা আমাদের দেখেন, অর্থাৎ রুগীদের দেখেন, আর আমি রুগী হয়ে আপনাদের দেখেছি। আমরা সিয়াচিনের গল্প শুনেছি, সেখানকার সেনানীদের পোশাকটা যেরকম, আইসিইউর ভেতরে আইসোলেশন ওয়ার্ডে যে ডাক্তারবাবুরা থাকেন, যে স্বাস্থ্যকর্মীরা থাকেন, যে সিস্টাররা থাকেন, তারা সবাইকে প্রায় দেখে ওই রকমই মনে হয়েছে আমার। 12 ঘন্টা যতক্ষণ আমি আইসোলেশন আইসিইউতে ছিলাম, খুব ক্ষীণ মনে আছে, তখন গলায় স্বর ছিল না, চোখের একটা পাতা হয়তো খুলতো, একটা হাত হয়তো একটুখানি আঙুল নাড়াতে পারতাম। দিন রাত্রি বুঝতে পারতাম না, সময় বুঝতে পারতাম না, কতক্ষণ চেয়ে আছি বুঝতে পারতাম না। কিন্তু একটা জিনিস বুঝতাম, ওই পরিচিত হয়ে ওঠা মুখগুলো 12 ঘন্টা ধরে আমার পাশে দাঁড়িয়ে আছে। এবং সরি, আমি ওই মুহূর্তগুলো মনে পড়ছে তো, মানে ওনাদের, মানে ওরা কীভাবে একটা জীবনের জন্য একটা গোটা আইসিইউ, কি এক ফোঁটা জল খেত না ওরা, এক ফোঁটা জল খেত না। যখন আমি জেনারেল আইসিইউতে ফিরে এসেছি, মানে আমার রিলিজ হওয়ার হয়তো আমার মনে হয়েছে 37 বা 38 দিনের মাথায়, তখনও আমার ভেন্টিলেটর লাগানো রয়েছে। সেই সময় একদিন আমার হঠাৎ খুব ডিপ্রেসড ফিল করেছিলাম, কথা বলতে পারি না তো, বাড়ির লোকের সঙ্গে দেখা নেই। সেই সময় মানে মুহূর্তের জন্য হতে পারে বা কিছুক্ষণের জন্য হতে পারে, আমি খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম। ওই একবারই হয়েছিল। কিন্তু কিছুক্ষণ বাদেই হঠাৎ একটা অদ্ভুত রিয়েলাইজেশন হলো, মানে সেটা গত বছর ঠিক এই সময়, মানে আমি 8ই মে রিলিজড হয়েছি, তার মানে ধরুন ঠিক এই গত বছর এই সময়তে বাইরে প্রবল গরম, এবং কয়েকদিন আইসিইউর যে এসি সিস্টেম, সেটা একটু কিছু সমস্যা হচ্ছিল, ওরা কন্টিনিউয়াস চালাতে পারছে না।
মানে আমার যিনি ডাক্তার ছিলেন ডক্টর টোডি এবং ডক্টর হ্যাঁ হ্যাঁ সরি আমি একটু হ্যাঁ না বলছি আমি ওনার নাম, মানে আমার এটা বিরাট পাপ হচ্ছে, আমি ওনার নাম মনেও করতে পারছি না, যিনি আজও সকালে আমার ফোন করে খবর নিয়েছেন আমি কেমন আছি। তো যাই হোক, হঠাৎ করে আমি যখন দেখলাম যে আমার জন্য এতগুলো মানুষ এই পিপিই পরে ঘন্টার পর ঘন্টা 24 ঘন্টা সারা রাত জেগে তারা দীর্ঘদিন ধরে এত কষ্ট নিতে পারে, আমি এই কষ্টটা আমার জন্য নিতে পারবো না, তাহলে তো মানে আমার এই শ্বাস প্রশ্বাস তখনও চলছে, আমি জীবিত হয়ে আছি, এটাই তো মিনিংলেস। বিশ্বাস করুন এখনও অবধি ওই স্পিরিটটা আমার মধ্যে ভাইব্রেট করছে, এবং সেটা আমি ওনাদের কাছ থেকে পেয়েছি। একদিনের কথা বলছি, যখন আমাকে ওরা আস্তে আস্তে বসিয়েছেন, এক সিস্টার বোন নর্থ ইস্ট থেকে আসা আমার মাথাটা ধুইয়ে দিয়েছে, সেদিন প্রথম দিন আমার মাথা ধোয়ানো হয়েছে, আমাকে বসিয়ে দেখলাম একটা চিরুনি নিয়ে এসে আমার চুলটা আঁচড়ে দিলেন। আমার সেই 4-5 বছর বয়সে খাটে স্নান করার পর খাটে বসিয়ে মা যেভাবে করতেন, আমার সেই অনুভূতি এলো। আমি যখন অসুস্থ হলাম 29শে মার্চ, আমি বলতে বাধ্য হচ্ছি, আমার পাড়া মুদিয়ালি ক্লাবের ছেলেরা, আমার সংগঠন হাইওয়ে ইন্ডিয়ার ছেলেমেয়েরা, এবং কলকাতা পুলিশের যেহেতু ওদের সাথে একটা দীর্ঘদিনের আমার কাজকর্মের সম্পর্ক, বিশেষ করে টালিগঞ্জ থানা, রবীন্দ্র সরোবর থানা কীভাবে ঝাঁপিয়ে পড়েছে, এবং ওরা আমাকে যখন রামকৃষ্ণ মিশনের এমার্জেন্সিতে নিয়ে গেছেন, ওরা ততক্ষণে বুঝে গেছেন যে আমার কোভিড হয়েছে। ওই সময় কোনো আমাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না, আমি খুব সম্ভবত 10 নম্বর এই রাজ্যের 10 নম্বর কোভিড আক্রান্ত পেশেন্ট। কেউ এক মুহূর্ত আমার থেকে দূরে যায়। যে কম্প্যাশনের কথা আমরা বলছিলাম, যে সামাজিক দায়িত্বের কথা আমরা বলছিলাম, সেটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পেরেছিলাম। মাঝখানে রাজনীতি এসে আমাদের অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট করে দিচ্ছে, এটা নির্দ্বিধায় বলছি, যা গেছে গেছে। আমরা এতগুলো ক্লাব কলকাতা শহরে এত 1000 কোটি টাকার দুর্গাপুজো করি, এবার আমাদের সবচেয়ে বড় দুর্গাপুজো ইমিডিয়েটলি আমাদের পাড়ায় পাড়ায় কমিউনিটি বেসড কেয়ার অ্যান্ড সাপোর্ট সিস্টেম আবার চালু করতে হবে। একটা ক্লাবে 4টে যদি অক্সিজেন সিলিন্ডার রাখা যায়, 2টো অক্সিজেন কনসেন্ট্রেটার রাখা যায়, সেই অঞ্চলটা অনেকটা প্রোটেক্টেড হয়ে যাবে। তা আমি আজকের এই আলোচনায় বোধহয় সব কথাই বলা হয়ে গেছে, তো আমার বিশেষ কিছু বলার নেই, শুধু একটাই কথা ভীষণ পজিটিভলি বলবো, আমরা সবাই পজিটিভ, আমরা সবাই পজিটিভ, এবং আমাদের পজিটিভ থেকে এর বিরুদ্ধে লড়াই করা হোক। আসুন আমরা সবাই সবার হাত ধরি, এবং আবার বলছি, পুলিশকর্মী, ডাক্তারবাবুরা, স্বাস্থ্যকর্মীরা, মিডিয়া, আপনারা যেভাবে এই লড়াইটাকে ধরে রেখেছেন, তাতে কুর্নিশ সবাইকে। সমাজসেবীদেরও বাদ দিচ্ছি না, ওরা কিন্তু ব্রাত্য থেকে যায়, সমাজকর্মীরা গ্রামে গঞ্জে এই আমফান এবং করোনার বিরুদ্ধে যেভাবে লড়াই করছে, সবাইকে কুর্নিশ জানিয়ে এবিপি আনন্দকে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানানো। নমস্কার। ধন্যবাদ নিতাইবাবুকে যখন আমরা আমন্ত্রণ করেছিলাম গতকালই। হ্যাঁ নিশ্চয়ই বলুন। আবার যেটা মার্জনা করবেন, আমার ডাক্তারের নাম যিনি আজও আমার কেয়ার রাখেন, ডক্টর শাশ্বতী সিনহা, আমরি হাসপাতালে। নিতাইবাবুকে যখন আমরা এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ করেছিলাম, বিশ্বাস করুন উনি এই রাজ্যের 10 নম্বর কোভিড আক্রান্ত মানুষ হিসেবে ডাকিনি, ডেকেছিলাম শুধুমাত্র একজন মানুষ যিনি দিনের পর দিন যে কোমাতে চলে যাওয়া, আমরা প্রায় তাকে হারিয়েছি এরম একটা ধরে নিই,
ভেন্টিলেটারে চলে যাওয়া, ভেন্টিলেটার থেকে ফেরা যায়, তিনি ফিরেছেন, কাজে ফিরেছেন, আরও অসুস্থ আরও বিপন্ন মানুষের পাশে নিজে দাঁড়াচ্ছেন। এই সবটা অন্ধকার নয়। আমরা শুধু এই জন্য নিতাইবাবুকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে ওই পজিটিভিটির জন্য, ওই আলোটুকুর জন্য, যে আমরা শেষ পর্যন্ত ঠিক পারবো, ঠিক জিতবো এবং এই কোভিডকে আমরা হারাতে পারবো। নিতাইবাবুর মতো মানুষ আমাদের সবার উদাহরণ, যিনি একেবারে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই লড়াইটা লড়েছেন, সব থেকে বড় কথা লড়াইটা জিতেছেন। আমি খুব ছোট্ট করে ওপেন ফোরাম শুরু করব। আমি জানি যে ডাক্তারবাবুদের বহুমূল্য সময় আমি নষ্ট করছি এবং এই সময়ের জন্য হয়তো আজকে তাদের সারা রাত তাদের চিকিৎসা প্রতিষ্ঠানে থাকতে হবে, হাসপাতালে পড়ে থাকতে হবে। আমার শুধু একটা ছোট্ট প্রশ্ন, যেহেতু প্রসঙ্গটা উঠেছিল, মার্জনগর নিতাইবাবুর বক্তব্য শুনে আমিও আবেগ ধরে রাখতে পারিনি খানিকক্ষণ। আমার প্রশ্ন শুধু একটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে কেউ যদি মনে করেন যে তিনি অসুস্থ, তিনি টেস্টের জন্য অ্যাপ্লাই করলে আজকে এই রাজ্যের যে পরিকাঠামো শহর এবং গ্রামে 4-5 এমনকি 7-8 দিনও লাগছে, এবার তিনি কি 7-8 দিন অপেক্ষা করবেন, নাকি ডাক্তারবাবুরা তাদের কোভিড চিকিৎসা বা কোনো প্রোটোকল অনুযায়ী মোটামুটি কিছু ওষুধ দিতে থাকবেন, তারপর রিপোর্ট পজিটিভ বা নেগেটিভ হয়ে সেকেন্ড পদক্ষেপ নেবেন? এইটা খুব সাধারণ মানুষের প্রত্যেকের প্রশ্ন। কে বলবেন দয়া করে কেউ? হ্যাঁ, দীপ্তেন্দ্র। হ্যাঁ, যেটা সবাই মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে করোনার একটা গোল্ডেন পিরিয়ড আছে, সেটা হচ্ছে প্রথম 2 থেকে 3 দিন, যখন তাদের খুব মাইল্ড সিমটম, মানে ওই যে কাল রাত্রে এসিটা জোরে চলেছিল বলে গলাটা ধরে গেছে, এইটাই ইন্ডেক্স অফ সাসপিশন। সুতরাং যখন সে এইটা দেখলো, প্রথম 2 থেকে 3 দিনের মধ্যে তারা যদি টেস্ট পাঠিয়ে দেন এবং নিজেকে বাড়ির মধ্যে আইসোলেট করে ফেলেন, তাহলে কিন্তু তার পরিবারকেও তিনি বাঁচিয়ে দিলেন। আচ্ছা, এরপরে টেস্টটা যদি আমার 3 থেকে 4 দিন, এটা বাস্তব, কারণ প্রত্যেকটা ল্যাবরেটরি পুরোপুরি সুপার স্যাচুরেটেড, তাদের একটা ক্যাপাসিটি আছে, তার বাইরে চলে গেছে। সুতরাং এরপরেও যদি 3 থেকে 4 দিন বাদে রিপোর্টটা আসে, তাহলেও সাইটোকাইন স্টর্মটা শুরু হতে কিন্তু 7ম বা 8ম দিন অনওয়ার্ডস আসে। সুতরাং এই পিরিয়ডের মধ্যে সে নিজেকে করোনা আক্রান্ত বলে ধরে নিয়ে যদি পালস অক্সিমিটার লাগিয়ে অলরেডি হোম আইসোলেশনে থাকেন, তাহলে কিন্তু রিপোর্ট পজিটিভ এলেও আমরা সঙ্গে সঙ্গে তাকে একটা কোভিড হসপিটালে ভর্তি করার চেষ্টা করতে পারি। কিন্তু 7ম দিনে যখন নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, তখন যদি কোভিড রিপোর্ট না থাকে, তার ক্ষেত্রে এই জিনিসটাই ঘটতে থাকবে যেটা বহু ক্ষেত্রে ঘটছে, বাড়িতে মারা যাচ্ছে, রাস্তায় মারা যাচ্ছে। সুতরাং হাই ইন্ডেক্স অফ সাসপিশন রাখতে হবে, একটু সন্দেহ হলেই ইমিডিয়েটলি টেস্ট করাতে হবে, যাতে 3-4 দিন ডিলে হলেও রিপোর্টটা এলেও আমার হাতে রিপোর্টটা সাইটোকাইন স্টর্ম শুরু হওয়ার আগেই এসে যায়। এখানে একটা ছোট্ট প্রশ্ন আমার থাকবে, একেবারেই আপনারা হেসে উড়িয়ে দিতে পারেন, সেটা হচ্ছে একজন মানুষ যিনি মনে হচ্ছে যার কিছু লক্ষণ নিজের মধ্যে পাচ্ছেন, তার কি করা উচিত? আমি একটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছিলাম, একদিনে তাদের 8 জন কালেক্টর যারা বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করেন, একদিনে 8 জন পজিটিভ হয়েছেন। তো এই পরিকাঠামোটা তো কিছুটা ভেঙে পড়েছে। সেখানে এই অসুস্থ শরীরে তিনি আবার যদি হাসপাতালে যান, আরও কয়েকজনকে সংক্রমিত করতে পারেন, কি করা উচিত? তিনি কি সোজা হাসপাতালে যাবেন? হ্যাঁ, কুণাল। দেখো, একটা কথা বলি যে আবার আমাদের তো বাস্তবটা মেনে নিতে হবে, বাস্তবটা অপ্রিয়। এই যে আমরা সবাই মিলে বেশ কিছুদিন ধরে ইলেকশন এটা সেটা নিয়ে বলে যাচ্ছি, যে আমরা কত গুণ এই সমস্যাটাকে অ্যাম্প্লিফাই করেছি। এই আজকে আমি দীপ্তেন্দ্র আমরা খামাশিস কথা বলছিলাম, দেখো আমরা জনসমক্ষে বলি বা নাই বলি, এমন অনেক ল্যাব আছে যেখানে কিন্তু কারা এখন ঘর থেকে বেরোচ্ছে, যাদের একটু জ্বর হয়েছে, যারা একটু অসুস্থ, তারা টেস্টিংয়ে যাচ্ছে, এবং সেই সাবসেকশনটাকে যখন আমরা টেস্ট করছি, সুমন, মানে একেবারে ইলেকশন হলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠভাবে তারা পজিটিভ বেরোচ্ছে। তো আমাদের আফসোসটা এখানে, এই যে তার রিফ্লেকশন আমরা কালেক্টরদের মধ্যে দেখছি, মানুষদের মধ্যে দেখছি, পরিবারের মধ্যে দেখছি। আর এই যে মানে পশ্চিমবঙ্গে, মানে কলকাতায় পশ্চিমবঙ্গে যেই আসে সেই দল পাল্টায়। আমাদেরও ভাইরাসটা উল্টে পাল্টে এমন একটা উপায় করছে যে এবার তার অনেক দিনক্ষণ পাল্টে গেছে। তো সে কি করছে, সে আজকে একটা ফ্যামিলির মধ্যে সবাইকে এফেক্ট করে ফেলছে, ফ্যামিলিরা জেপার্ডাইজড হচ্ছে। আর আলটিমেটলি কোভিড চিকিৎসায় এই যে 14 মাসের আমাদের সীমিত জ্ঞান হলো দুটোই অ্যাবসলিউট ট্রুথ, একটা হচ্ছে আইসোলেশন, দ্বিতীয় হচ্ছে অক্সিজেন। বাকিগুলো সব মধ্যে মধ্যে দিলে ভালো হয়, দিলে ভালো হয়, এইরকম ব্যাপার।
তাহলে আমি যেন অন্য কাউকে ইনফেক্ট না করি, তাড়াতাড়ি আমাকে আইসোলেট করতে হবে, যেটা দীপ্তেন্দ্র বলল সো ইম্পর্টেন্ট, যে আমি তাড়াতাড়ি টেস্টটা পাঠিয়ে দিই। আর কিছু কিছু এখন টেস্টের একটা একটা সিবি ন্যাট, ট্রু ন্যাট, এই ন্যাট, অ্যাবট এগুলো আসছে, সেগুলো আবার দামের দিক দিয়েও আবার অনেকটা ঝামেলা আছে, সাম অফ দেম আর ভেরি এক্সপেন্সিভ, দ্যাট ইজ আ প্রবলেম। আর অক্সিজেনের ট্রিটমেন্ট নিয়ে আমার বরাবরের বিশ্বাস যে গভর্নমেন্ট হসপিটাল এবং প্রাইভেট হসপিটাল মিলে আমাদের মানুষকে এই আত্মবিশ্বাসটা দিতে হবে যে অসুস্থ হলে আপনি একটা যাবার জায়গা পাবেন। একদম। কারণ এই অক্সিজেন হোর্ডিং হতে পারে না, কোনো দেশ কোনো সমাজ এর থেকে বেরোতে পারবে না। এবং দ্য রুট কজ অফ অল দিস ইজ ইনসিকিউরিটি। আজকে ঘরে ঘরে লোক ভাবছে যে আমার মানুষটার কি হবে কি হবে কি হবে। তো এই সেলফ অফ ইনসিকিউরিটি আমাদের যদি আমরা নিয়ে নিই, দিল্লিতে তুমি চিন্তা করো 8,000 হসপিটাল, তার এই অবস্থা, লোকে ঘরে ঘরে, মানে অবিশ্বাস্য। এইমসের রাস্তায় বোধহয় 7-8 জন ডাক্তার হ্যাজ পেরিশড। তো যাই হোক, আমরা বারবার এই কথাটা মানুষকে বলার চেষ্টা করছি। আমাদের সঙ্গে মহারাষ্ট্রের জনসংখ্যার তফাৎ মার্জিনাল, আমরা মহারাষ্ট্রের 3 গুণ বেশি পপুলেশন ডেন্স। সেই কারণে লোকের হাতে পায়ে ধরে বলার চেষ্টা হচ্ছিল যে এই বারুদের স্তূপের মধ্যে দেশলাই কাঠিটা দেবেন না, দেবেন না, দেবেন না। তো দিস ইজ দ্য স্টেজ। আর যারা বাইরে বেরোচ্ছেন, শ্যামাশিস যেমন মাস্ক নিয়ে এত একটা ইম্পর্টেন্ট কথা বলল, বাড়িতে আমার মনে হয় সন্দেহজনক একটা পরিস্থিতি থাকলে প্লিজ হোম মাস্কিং শুরু করুন, কারো কোনো ক্ষতি হবে না। আর কিছু কিছু বেশ সুন্দর দেখতে মাস্ক এটসেট্রা বেরোচ্ছে, কিন্তু এই মাস্কগুলো যেন প্রোটেক্টেড থাকে, একেবারে নিরেট ক্লথ মাস্ক, প্রোটেক্টেড তো, হ্যাঁ, তো হ্যাঁ, তো একেবারে জাস্ট প্লেন ক্লথ মাস্ক। এই পরিস্থিতিতে যখন প্রায় আমরা 40%, এটা একটা ট্রু বিশ্ব রেকর্ড। ব্রাজিল, সাউথ আফ্রিকা, কেউ পৃথিবীতে ভাবতে পারেনি যে ইট ইজ সাইন্টিফিক্যালি পসিবল টু হ্যাভ দিস অ্যামাউন্ট অফ পজিটিভ। এটা কমে যাবে, লেটাস, যাই হোক, ভয় পাবেন, মানে বিনিদ্র রজনী করার দরকার নেই, এটা কমবে। ভ্যাকসিনেশন ইজ দ্য ওয়ে, আমাদের প্রিকশন ইজ দ্য ওয়ে, এটা কমবে। কিন্তু এই পরিস্থিতিটাকে ব্রেকটা আমাদের হাতে। ভুল করে ব্রেকে পা না দিয়ে অ্যাক্সিলারেটরে এর ওপরে পা দিয়ে দিলে কিন্তু অসুবিধা হবে। আর আরেকটা কথা আমি আজকে বলবো, যে এই যে রাত পোহালে পর আমাদের চূড়ান্ত একটা উত্তেজনা, গভর্নমেন্ট আসছেন, হ্যাঁ, আমরাও অপেক্ষায় বসে আছি তারা আসুন, কিন্তু সমস্ত স্তরে একটা রুট কজ অফ দিস প্রবলেম, যেটা সুভাষদা ছুঁয়ে গেছেন, দীপ্তেন্দ্র সবাই বললেন, কোথায়? আমরা কেবল দেখছি 42%, তো 42% আমি হলে উল্টো দিকে যে পড়ে রইল যারা 42 - 100, যারা তাদের কি অবস্থা হচ্ছে? উই নিড আ গভর্নেন্স অফ কনসেনসাস। সবসময় আজকে একটা কথা বলা হচ্ছে, দ্য স্ট্রাকচারাল ডিফেক্ট অফ হেলথ পলিসি মেকিং কি? আরে ভাই, আমরা বিপদে পড়লে বলি হেলথ ইজ এ স্টেট সাবজেক্ট, বিপদে পড়লে। আর যখন হাওয়াটা আমার পালে বইছে, তখন আমি বলবো আমি তো প্যান্ডেমিক অ্যাক্ট দিয়ে করেছি, আমি তো ন্যাশনাল ডিজাস্টার অ্যাক্ট দিয়ে করেছি। আমাদের কিন্তু এই দায়িত্বটা নিতে হবে। আমার উপর যদি সাফল্য থাকে, তাহলে ফেলিয়ারটাও আমার উপরে। হ্যাঁ, আজকে আমি যেখানে ডিজাস্টার অ্যাক্ট বলবৎ করেছি, যেখানে আমি প্যান্ডেমিক অ্যাক্ট বলবৎ করেছি, পলিসিটা কিন্তু উপর থেকে নিচে আসছে। আর বিপদ বুঝলেই আমার নানান রকম কোভিড আপডেট বন্ধ হয়ে যাবে, আইসিএমআর হঠাৎ করে ঘোমটা টেনে কোথায় লুকিয়ে পড়বে, তখন বলবে বাছারা তুমি যে যার মতো যাও। আর সব থেকে যেটা ক্ষতিকারক, আমার মনে হয় দলমত নির্বিশেষে আমরা এটা হতে দিতে পারি না, সেটা হলো এই যে ভ্যাকসিন প্রকিউরমেন্টের ব্যাপারে বলার, যে সেন্টার বলছেন আমি 100-র মধ্যে 50% কিনবো, বাকিটা বলে দিচ্ছে ওই বাকি 50% স্টেট কিনবে, আবার কি না হসপিটাল কিনবে। আমি একটা সামান্য মিটিংয়ে ছিলাম, আমরা হাত তুলে দিয়েছি, সম্ভব নয়। আমরা কোথায় বাজারে তুলে নিয়ে এখন ভ্যাকসিন কিনতে যাব? আবার রিটেলও কিনবে সেখান থেকে। তার মানে কি, আজকে এই ক্রাইসিসের দিনে আমরা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে পারি না।
পাবলিক ওপিনিয়ন হ্যাজ টু বি কনসার্টেড। আরে ভাই, আপনি যে দল হন না কেন, তৃণমূল হন, বিজেপি হন, চেঙ্গিস খান হন, কু ক্লক্স ক্ল্যান হন, আপনি যেই হন না কেন, আজকে এই যুদ্ধক্ষেত্রে এতগুলো হতভাগ্য মানুষকে ফেলে দিয়ে আমি নিয়মের নানান রকম লুডো খেলতে শুরু করব যে আমি 50 তুমি 50। এবার আলটিমেটলি যদি আমাদের বলা হয় যে তোমরা গিয়ে লাইন দিয়ে দিয়ে এই যেরকম করে অপরাজিতা রেমডেসিভির জোগাড় করছে, যে কোন নিম গাছতলায় রাত্রির 12টার সময় ব্ল্যাকে ভ্যাকসিন কেন, এ হতে কতদিন সময় লাগবে? কতদিন সময় লাগবে আমাদের এখানে? আজ অক্সিজেন ব্ল্যাক হতে পারলে, এক একটা ওষুধ ব্ল্যাক হতে পারলে, যে ভ্যাকসিনের মুখ চেয়ে এতগুলো মানুষ বেঁচে আছে, এটা ব্ল্যাক হতে কতদিন সময় লাগবে? তাই দোহাই আপনাদের, আপনারা কেন্দ্র রাজ্য একসাথে বসে একটা কনসেনসাসে আসুন। আর আমরা যুদ্ধ করতে রাজি আছি, আপনাদের পায়ে পড়ি এই যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবেন না। দ্য ওয়ার ইজ স্টিল অন। একদম। আজকেই আমি দর্শকদের জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টে ঠিক এই একই প্রশ্ন তুলেছেন কুণালদা, যেদিকে অঙ্গুলি নির্দেশ করছেন যে কেন কেন্দ্র সরকারকে জিজ্ঞেস করেছেন যে 100% ভ্যাকসিন 100% আপনারা কিনে কেন রাজ্যগুলোকে দেবেন না। অভিজিৎ দা, সাধারণ মানুষের কাছে আমার একটাই অনুরোধ, একদিন শরীর খারাপ, মাথা ব্যথা, জ্বর হলে সেদিনই টেস্ট করুন। আবারও বলছি, আমাদের মধ্যে প্রথম দফার ঢেউয়ে একটা ছিল যে টেস্ট ট্র্যাকিং হচ্ছে না, অমুক হচ্ছে না, তমুক হচ্ছে না। এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আরেকদিন দেখি করতে করতে 6-7 দিনের মাথায় গিয়ে এবার টেস্ট করাই। তখনই হচ্ছে ওই বিপদটা, যে বিপদটার কথা আপনি বললেন, এবং 8 থেকে 10 দিনের মাথায় করোনার সব সমস্যাগুলো বেশি এসে পড়ে। সুতরাং যত দ্রুত পারেন টেস্ট করুন। আমার করোনা হবে না, ডিনায়াল একটা অদ্ভুত, আরেকদিন দেখি, এটা হচ্ছে সব থেকে সর্বনাশা চোরা বালি। সেই চোরা বালিতে পড়বেন না, টেস্ট করান যত দ্রুত পারবেন। একদিন টেস্ট করতে চাইলে 3য় দিনে টেস্ট পাবেন হয়তো, কিন্তু 4র্থ দিনে 5ম দিনে টেস্ট করতে চেষ্টা করলে 7ম দিনে পাবেন, ততদিনে আপনার শরীর খারাপ হবে। কাজেই দয়া করে, আমার করোনা হতে পারে, প্রত্যেকের করোনা হতে পারে এই মুহূর্তে, এটা বুঝে নিতে হবে। আমাদের করোনা হওয়াটাই স্বাভাবিক, না হলে সৌভাগ্যবান, তা নাইবা হলো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই দেরিটা কিন্তু ভয়ঙ্কর আত্মহানিকর হতে পারে। অভিজিৎ, একটা কথা বলি, যে এইবারে আমরা যাই হোক, যা করেছি ভুলে যাও। এই যে আমরা যেভাবে এবার ডিস্ট্রিক্টে পৌঁছে দিয়েছি কুরিয়ার সার্ভিস দিয়ে, ডিস্ট্রিক্টে কিন্তু ASAP RT-PCR বাড়াতে হবে। আমি জানি না তোমরা সবাই একমত কিনা। কারণ আমরা গতবারের হিসেব করে এক একটা ডিস্ট্রিক্টে এক একটা মেডিকেল কলেজে, তোমার যেমন এন্টায়ার মুর্শিদাবাদ, আমি রিসেন্টলি 2-1 গেছি, একটা বোধহয় RT-PCR সেন্টার আছে, বীরভূমেও। এবারে অসম্ভব। সুতরাং অ্যাজ সুন অ্যাজ 2 মে, 1 মে, যাই হোক না কেন, আজ মাঝরাতে ডিস্ট্রিক্টে একেবারে প্যারালিটিক, কারণ ডিস্ট্রিক্টের ইনফ্রাস্ট্রাকচার RT-PCR করার মতো অবস্থায় তারা নেই। আর যত আমরা উল্টোপাল্টা টেস্ট করব, আরো উল্টোপাল্টা রেজাল্ট পাবো। একেবারে একটা কথা অ্যাড করি এই পরিপ্রেক্ষিতে, যে ডিস্ট্রিক্টে RT-PCR টেস্ট পরিকাঠামো আজ বললে কাল তৈরি করা যায় না। তার জন্য আপনার মাইক্রোবায়োলজিস্ট লাগবে, কারণ RT-PCR একটা ওপেন RT-PCR মেথড, একটা ক্লোজ RT-PCR মেথড। ক্লোজ RT-PCR মেথড মোর এক্সপেন্সিভ, যেটা জিন এক্সপার্ট আছে, অ্যাবট আছে, তাদের মোর এক্সপেন্সিভ কিট। তার মানে ওপেন RT-PCR করতে হবে। ওপেন RT-PCR করতে গেলে আপনার মাইক্রোবায়োলজিস্ট, মেশিন, PCR মেশিন, এটা একটা সেট আপের ব্যাপার। এত হাই পজিটিভিটি যেখানে এখন চলছে, আমাদের রাজ্যের কথা বলছি, সেখানে অ্যান্টিজেন টেস্ট করলেই হবে। সুতরাং ডিস্ট্রিক্টে ফোকাসড অ্যান্টিজেন টেস্ট করতে হবে, তারপরে RT-PCR আপনি তৈরি করুন। অ্যান্টিজেনে আপনার যদি মনে হয় না সিমটম একদম পজিটিভ কিন্তু অ্যান্টিজেন নেগেটিভ, মোটামুটি 50% পজিটিভিটি হয় অ্যান্টিজেনে, সো অ্যান্টিজেন টেস্ট করা হোক। এত হাই পজিটিভিটিতে এখন অ্যান্টিজেন টেস্ট করলেই কাজ হবে, কিন্তু করতে হবে। আরেকটা জিনিস, আমার চিকিৎসক হিসাবে আমার এক্সপিরিয়েন্স, মানুষ বেরোতে চান না। সুতরাং আপনার কাছে সুযোগ থাকলে আপনি নিয়ারেস্ট জায়গাতে গিয়ে টেস্টটা করতে দিলে কালকে রিপোর্টটা পেয়ে যান। তো যে কোনো হাসপাতালে, আপনি আইডি হাসপাতালে যান, আপনি বিজি হাসপাতালে যান, MR বাঙ্গুরে যান, অ্যাপোলোয় যান, যেখানে প্রাণ চায় যান, সব জায়গাতেই এই টেস্টের ফ্যাসিলিটিটা আলাদা। সুতরাং আপনি যদি একটা প্রপার মাস্ক পরে যান, PPE পরতে হবে না, জাস্ট একটা মাস্ক পরে যান, স্যানিটাইজার নিয়ে যান, ইউ আর পারফেক্টলি সেফ ফ্রম ইউর এন্ড
অ্যান্ড ইউ আর সেফ ফর আদার্স, আপনি অন্যকেও দিচ্ছেন না। সো আপনি গিয়ে টেস্ট করিয়ে বাড়ি চলে আসুন, পরের দিন পেয়ে যাবেন। এই মানসিকতাটা আনতে হবে। অভিজিৎ দা যে কথাটা বলেছে সেটা একদম মানে কফিনে নেল, যে মানসিকতার সমস্যা। ঠিক যেমন এতদিন ভ্যাকসিন ছিল, আমরা অর্ধেক লোক ভ্যাকসিন নেয়নি, আমি কি ভ্যাকসিন নেব, আমি কি নেব না, ভ্যাকসিন কাজ করে না, অমুক জায়গাতে 4টে পেশেন্ট প্লটে মারা গেছে, ভ্যাকসিনটা নরওয়েতে বন্ধ হয়ে গেছে, নিজের দেশ সম্বন্ধে কিছু জানি না, নিজের পাড়া সম্বন্ধে জানি না, নরওয়ের খবরটাতে আমি একদম পুরো মোটিভেটেড। ওটা সোশ্যাল মিডিয়া ইউনিভার্সিটি এই থেকে আসে না? নরওয়েজিয়ান বুদ্ধি থেকে বেরিয়ে আসতে হবে। ভ্যাকসিন যদি কাজ না করতো, চোখের সামনে দেখা যাচ্ছে কোনো সায়েন্সের দরকার নেই। ফার্স্ট ওয়েভে যত হেলথ কেয়ার ওয়ার্কার মারা গেছে, সেকেন্ড ওয়েভে এখনো দিল্লি বোম্বেতেও যদি দেখেন, যেখানে এত করোনা, কলকাতায় তো কিছুই হয়নি এখনো, 5 সপ্তাহ পিছিয়ে আছে কলকাতা। দিল্লি বোম্বেতেও এবারের হেলথ কেয়ার ক্যালামিটি অনেক কম। তার কারণ হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কাররা ভ্যাকসিনেটেড হয়ে গেছে এবং 2 মাস হয়ে গেছে। শুধু তাই নয়, ওই কারণে এই সেকেন্ড ওয়েভের এজ গ্রুপটা ডিফারেন্ট হয়ে গেছে। একদম ইয়াং হয়ে গেছে Young এজ হয়ে গ্রুপ। গেছে। সো ভ্যাকসিনেশন প্রমোট করতে হবে, মানসিকভাবে ভ্যাকসিনেশন, মানসিকভাবে টেস্টিং, একদম এই দুটো আগে করতে হবে। একদম। আপনাদের অসংখ্য ধন্যবাদ, এত বিপুল সময় আমাদের দিলেন। আমরা চেয়েছিলাম যে এই অন্ধকার, ওই যে প্রথমে বলছিলাম সুড়ঙ্গের শেষে একটা আলো আছে, সে আলোর রেখাটা খুঁজে বার করতে। এই অনুষ্ঠানের শেষে আবার শঙ্খবাবুর স্মরণ নিতে হচ্ছে। মস্ত বড় অন্ধকারে স্বপ্ন দিল ডুব, বেঁচে থাকবো সুখে থাকবো সে কি কঠিন খুব। যে দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে সুখে থাকা বাদ দিন, বেঁচে থাকাটাই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। জানি না এই অভিশপ্ত মুহূর্তগুলো থেকে কবে আমরা মুক্তি পাবো। শ্যামাশিসদা বলছেন আরও 5 সপ্তাহ পর পিকে উঠবে, ভাবতেও পারি না। কিন্তু নির্বাচন হলো, এক্সিট পোল হলো, রবিবার ফলাফল বেরোবে, তাই নিয়ে চর্চাও চলছে। কিন্তু নবান্নের সিংহাসনে যিনিই বসুন না কেন, রাজ্যবাসীর তরফে তার কাছে একটা অনুরোধ থাকবে। প্রথম এবং প্রধান কাজ হিসেবে কোভিড অতিমারিতে এই বিপন্ন মানুষের পাশে থাকার কাজ। প্রথম মুহূর্ত থেকে নতুন সরকারকে ঝাঁপাতে হবে। এই লড়াইতে আমাদের জিততেই হবে এবং আপনার জিতবই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।